আপনাদের জন্য পরীক্ষার ব্যবস্থাটা একটা হলো কম্পিউটারাইজ করা হয়েছে, আরো একটা হলো যে এই পরীক্ষাটা আপনারা একাডেমিতে থাকতেই এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার সুযোগ, যেটা আমাদের জীবন ব্যবস্থায় আমরা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছি বেশ একটু আগেই বলতে হবে 90-এর দশকে, আমাদের জন্য এই ব্যবস্থাগুলোও ছিল না, অথবা তখনকার সময়ের জন্য এটা পার্টিনেন্টও ছিল না। হাওয়ার এটা যেহেতু চালু করা হয়েছে, আপনারা সফলভাবে এই জায়গাটা পার করবেন। একটা জিনিস মনে রাখা জরুরি হবে, যেটা মানে আমি মনে করি এটা আমার দায়িত্ব এটা বলে বলে ফেলা। আপনি যখন একজন প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে নিজেকে আহ, দেখতে চান, তখন অত্যন্ত জরুরি দুটো উপাদান আপনার সাথে সাথে থাকতে হবে সব সময়। একটা হলো যে আপনি একদম পূর্ণাঙ্গ প্রফেশনাল হিসেবে গড়ে উঠতে হবে। তাহলে প্রফেশনালটা কি, এটা আপনি গ্রাজুয়ালি বুঝতে পারতে হবে। অর্থাৎ এটা যদি সরলীকরণ করে বলা হয়, তাহলে আপনি পাশ করার পরে অথবা এখন শিখবেন পাশ করার পরে কিভাবে বিহেভ করবেন। অর্থাৎ আপনি যদি অনুমান করেন বোঝার জন্য, কারণ এটার প্রথাগত ডেফিনিশন বলে লাভ হবে না বেশি, আপনি যদি অনুমান করেন যে আপনি একজন ভালো ডাক্তারের কাছে যে কেমন ব্যবহার চান, কেমন আচরণ চান, কেমন সেবা চান, এটা যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি নিজেকে ওই ডাক্তারের জায়গায় বসিয়ে বাকিরা যারা আপনার কাছে আসবে তারা আপনার কাছে ওইরকম করেই সেবা চাইবে। এই যদি করেন, তাহলে অনুমান করা যায় আপনি প্রফেশনালিজমটা বুঝেছেন। আপনি আপনার শিক্ষককে কেমন সেবা আপনি আশা করেন, আপনার প্রিয় খেলোয়াড় কিভাবে খেলে আপনাকে সন্তুষ্ট করবেন, দলকে জেতাবেন, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে প্রফেশনালিজমটা আপনি বুঝেন। আপনি আপনার তর্ক সাপেক্ষে আপনাদের প্যারেন্টসরা অনেকেই এখনো কাজে আছেন, সে কাজকর্ম, ওনারা সফল হওয়ার জন্য ওনাদের কাজগুলো বুঝতে পারা এবং সফলভাবে করতে পারার যে প্যাটার্নটা, সেটা যদি আপনি বুঝেন, তাহলে প্রফেশনালিজমটা আপনি বুঝতে পারছেন। সো আপনাকে ওইরকম ভাবে নিজেকে গড়ে তুলতে হবে একটা পরিশীলিত ফ্রেমওয়ার্কের মধ্যে। সেটা আপনি গ্রাজুয়ালি যখন সি এর মধ্যে আরো বেশি করে ঢুকবেন, তখন আপনি একটু একটু করে বুঝতে পারবেন। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো এথিক্স। আপনি সর্বাবস্থায় এথিক্যালি অনেক স্ট্রং হতে হবে। এথিক্সটা কি, সিম্পলি স্পিকিং ইজ এ কাইন্ড অফ মোরাল, আই মিন যেটাকে একটা স্ট্রেংথ আর কি, তার মানে আপনার মনোবল যেটাকে আমরা বলি আর কি। মোরাল ভার্চুকে আমরা কিভাবে বলতে পারি যে আমি যে কাজটা করি সেটা মনোযোগের সাথে করি, যার জন্য করি তার জন্য প্রত্যাশিত ভ্যালুটা আমি ফিরিয়ে দেওয়ার জন্য করি। আমি যদি কাউকে কমিটমেন্ট করি, সেটা পারতপক্ষে আমি মিস করি না। যদি সম্ভাবনা দেখি যে আমার কমিটমেন্ট মিস হয়ে যাওয়ার ঝুঁকি আছে, আমি আপফ্রন্ট কমিউনিকেট করে রাখি। মানে এই জিনিসগুলোকে আমরা যদি সংক্ষেপে বুঝতে চাই, এইগুলো আসলে আমার চারিত্রিক কিছু বৈশিষ্ট্য, মোরাল ভার্চুস, যেগুলো আপনাকে মানুষের প্রতি আপনার প্রতি ট্রাস্ট তৈরি করতে মানুষকে হেল্প করবে। সেটা আপনি আপনি তো সব মানুষকে সবসময় তো চিনেন না, মানুষও আপনাকে চিনে না। যখন আপনি এই সমস্ত মানুষগুলোর কন্ট্যাক্টে আসবেন, তখন এই যে আপনার শুরু হলো জীবনটা, আপনি তখন ওই যে আচরণ শুরু করলেন, সেটা হতে পারে ছোট্ট একটা লেনদেন থেকে আপনি বৃহত্তর পরিসরে একসময় আমার মতো হয়তো বা আমার চেয়ে অগ্রজ যারা এগিয়ে আছেন, আহ, যেটাকে আমরা প্রথাগত এই পেশার সবচেয়ে বড় কাজ হিসেবে অডিট বলি, আপনি একটা ভালো অডিট করেন কিনা এইটা ডিপেন্ড করবে আপনি আহ, রোজ আপনার ক্লায়েন্ট বা আপনার যারা কাস্টমার অফ ইউর সার্ভিসেস যারা আছে তাদের সাথে আপনি কেমন বিহেভ করছেন, কেমন করে আচার আচরণ করছেন, এইটার উপর নির্ভরশীল। এইটার উপরে তাদের ট্রাস্টটা তৈরি হবে। সুতরাং ট্রাস্ট তৈরি করার জন্য ইউ শুড বি এথিক্যালি সাউন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ম্যানেজ ডুইং উইদিন ইউর লাইফ ফ্রেমওয়ার্ক। সো আমি এই দুটো জিনিস একটু বলতে চাই। তো এইটা বলতে গেলে ধরেন আজকে যখন আপনারা ইনস্টিটিউটে প্রথম একটা পরীক্ষার মুখোমুখি হলেন, এখান থেকে আপনি আপনার পাটা একদম একটা সলিড জায়গায় দিয়ে রেখে আপনি নিয়তটা করে ফেলেন যে আপনি পরীক্ষার হল থেকে এথিক্যালি নিজেকে বিল্ড করবেন, এবং বাকি জীবনটা সিএ হয়ে আপনি যেখানেই যান, চাকরি করেন, আপনি প্র্যাকটিস করেন,
আপনি একজন এথিক্যাল অ্যাকাউন্টেন্ট হবেন, এরকম একটা নিয়ত আপনি করে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরীক্ষা হলে ঢুকবেন। সবার জন্য দোয়া রাখি, সবার জন্য দোয়া রাখি। আপনারা স্ব জীবনের উদ্দেশ্যে সফল হন। বিশেষ করে এই পরীক্ষাটাতে অবশ্যই দোয়া করি আপনারা যেই কয়েকটা পরীক্ষা দিচ্ছেন সেগুলোতে সুন্দরভাবে আপনারা সফলকাম হয়ে বাকি প্রফেশনাল সাবজেক্টগুলোতে আপনারা প্রবেশ করে যান। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের কন্ট্রোলারকে শুনবেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আপনার এই উপদেশ ছাত্ররা নিশ্চয়ই গ্রহণ করবেন। আর আমাদের আজকের মূল বিষয় হচ্ছে সিস্টেমকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দেয়া। তার আগে সিস্টেম পরিচিত করানোর জন্য আমাদের সাথে আমাদের ডেপুটি ডাইরেক্টর ওয়াহিদুজ্জামান সাহেব আছেন, উনি যুক্ত হবেন। বাট তার আগে আমি একটু কথা বলে নিই। পরীক্ষার আগে কন্ট্রোলার হিসাবে আমি একটা কথা আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডের গায়ে আপনার পরীক্ষার সময় এবং পরীক্ষার টাইম, যেটা স্লটের টাইম, এইটা উল্লেখ আছে। এটা কোনো অবস্থাতেই এই টাইম বা স্লট ফেল করা যাবে না। আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন। এইটা কিন্তু মেনে চলতে হবে আপনাকে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে ঢুকতেই পারবেন না। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে আপনি ঢুকতে পারবেন না। অবশ্যই অ্যাডমিট কার্ড আপনি পরীক্ষায় আসার আগে নিয়ে এসেছেন কিনা সেটা দেখে নেবেন। আপনাদের জন্য আমাদের প্রত্যেকের জন্য রুম অ্যালোকেশন থাকবে। আপনি যখন আপনার সেন্টারে যাবেন তখন দেখবেন যে আপনার গেটের সাথে আপনার সিটটা কোন রুমে সেটা বলা আছে। আপনি আপনার জন্য নির্দিষ্ট রুমেই যাবেন, অন্য কোনো রুমে গিয়ে আপনি বসবেন না। এবং রুমে ঢোকার সময় আপনি খেয়াল করবেন আপনার কাছে পরীক্ষার বহির্ভূত কোনো কাগজপত্র বা ডিভাইস আছে কিনা। ইলেকট্রনিক যে কোনো ডিভাইস থাকলে আপনি এক্সপেল হয়ে যাবেন, সেটা মোবাইল হোক, ব্লুটুথ হোক, স্মার্ট ওয়াচ হোক বা যা কিছুই হোক, আপনি কিন্তু এক্সপেল হয়ে যাবেন যদি ইলেকট্রনিক কোনো ডিভাইস থাকে আপনার কাছে। আর পরীক্ষায় কথা বলা, অন্যের দিকে তাকানো, পবিত্রতার সাথে এটা দিবেন, ডিসিপ্লিনটা আপনি মেনে চলবেন। আপনি পরীক্ষার হলে ঢোকার পরে আমাদের জেনারেল আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। জেনারেল আইডিটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ডটা রুমের মধ্যে দেওয়ালে টানানো থাকবে। আপনি দেখে নিয়ে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ডিভাইসে লগ ইন করবেন এবং পরীক্ষা শুরু হওয়ার পরে আপনার অ্যাটেন্ডেন্স শিট কনফার্ম করবেন। আমাদের ইনভিজিলেটর যারা, তারা আপনাদের স্বাক্ষর নেবেন। পরীক্ষার কোশ্চিন কোথাওই লেখা যাবে না, কোথাও পরীক্ষার কোশ্চিন লেখা যাবে না। এটা যদি পরীক্ষার হলে দৃষ্টিগোচর হয় যে আপনি পরীক্ষার কোশ্চিন কোথাও লিখেছেন, আপনি কিন্তু এক্সপেল হয়ে যাবেন। এবং আপনারা হয়তো বাই দিস টাইম দেখেছেন একটা অফিস অর্ডার করা হয়েছে কোন কাজের জন্য, অর্থাৎ কোন অপরাধের জন্য কি শাস্তি, আমরা একটা অফিস অর্ডার করেছি, আপনি ইনস্ট্যান্ট এক্সপেল হয়ে যাবেন। সুতরাং সেই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। আর যদি কোনো পেপারের জন্য, বিশেষ করে অ্যাকাউন্টিং, ট্যাক্স এ জাতীয় পেপারের জন্য যদি আপনার রাফ ওয়ার্ক করার দরকার পড়ে থাকে, আমরা কাগজ সরবরাহ করব। সেখানে আপনি আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। পরীক্ষা শেষে সেই কাগজটা জমা দিয়ে যাবেন, কারণ আমরা কাকে কাগজ দিচ্ছি আর কার্ডটা রিসিভ করলাম এটা কিন্তু আমাদের কাছে রেকর্ড থাকবে। আপনি জমা না দিয়ে যদি চলে যান তাহলেও আপনি শাস্তির আওতায় চলে আসবেন। এবং এটা শুধু রাফ ওয়ার্কের কাজেই ব্যবহার করবেন, এখানে আবার কোশ্চিন লিখবেন না। শুধু রাফ ওয়ার্ক বলতে যেটুকু বোঝায় সেই কাজটুকুই আপনি এ জাতীয় কাগজে করতে পারবেন। আর যদি কোনো সাবজেক্টে ক্যালকুলেটর দরকার হয়, আমরা অ্যাডমিট কার্ডে আপনাদের বলে দিয়েছি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। অর্থাৎ নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর বলতে সেই ক্যালকুলেটর বোঝায় যে ক্যালকুলেটর দিয়ে ডেটা ট্রান্সমিট করা যায়, ডেটা সেভ করা যায়, ডেটা ট্রান্সমিট করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গা সেন্ড করা যায়। এই জাতীয় ক্যালকুলেটর গুলোকে
নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর বলা হয়। তো এই জাতীয় অর্থাৎ যেটা প্রোগ্রামেবল, যেটা ডাটা ট্রান্সমিট করা যায়, এই জাতীয় ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারবেন না। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর যেটা যেটা দিয়ে ডেটা ট্রান্সমিট করা যায় না, এই জাতীয় ক্যালকুলেটর আপনি ব্যবহার করতে পারবেন শুধু যে পেপারগুলোতে ক্যালকুলেশন দরকার, বিশেষ করে অ্যাকাউন্টিং, ট্যাক্স, এই জাতীয় পেপারে। এবং পরীক্ষার ডিসিপ্লিন আপনাদের এখানে ইনভিজিলেটর থাকবেন। আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা চাইবো পরীক্ষার হলে, আপনারা ডিসিপ্লিন মেনে চলবেন। আপনাদের সাথে সবসময় ইনভিজিলেটর থাকবে, সেখানে আপনারা যে কোনো প্রয়োজনে তাদের হেল্প নেবেন। আমাদের সেখানে আইটি রিলেটেড সাপোর্ট সার্ভিস থাকবে, আপনারা প্রয়োজনে তাদেরও সাহায্য সহযোগিতা নিতে পারবেন। স্যার আপনার সাউন্ড তার শোনা কথা বোঝা যাচ্ছে যাচ্ছে না তো আপনার। আপনি মিউট হয়ে গেছেন। মিউট করো। আফজল ভাই স্যার আপনি প্লিজ মিউট করো। মিউট স্যার। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? স্যার আপনার মাইক্রোফোন অফ হয়ে গিয়েছে। স্যার আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে স্যার। হ্যালো স্যার, আমরা শুনতে পাচ্ছি না স্যার আপনাকে আপনাকে। শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা আমি আচ্ছা, স্যার আমি আবারও আমরা কথা শুনতে বলছি, পাচ্ছি। যেটা জি স্যার, এখন এবার শুনতে ঠিক আছে। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, স্যার, জি স্যার, শোনা যাচ্ছে এখন। অর্থাৎ আমি বলছিলাম যে আমাদের এখন ডেমনস্ট্রেশন করা হবে। আমাদের ডেপুটি ডাইরেক্টর ওয়াহিদুজ্জামান সাহেব ডেমনস্ট্রেট করবেন। ডেমনস্ট্রেশন চলাকালীন সময়ে আপনারা কেউ প্রশ্ন করবেন না। প্রশ্ন আপনাদের যা কিছু জমা থাকবে আপনারা নোট করে রাখুন, এবং শেষে আমরা প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দিব। আপাতত এটুকুই আমি আমাদের ওয়াহিদুজ্জামান সাহেবকে রিকোয়েস্ট করছি আপনাদেরকে সিস্টেম সম্পর্কে পরিচিত করানোর জন্য। ওয়াহিদ সাহেব, আপনি। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, আজকের এই ডেমনস্ট্রেশন প্রোগ্রামে আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মহোদয় উপস্থিত আছেন, আমাদের এক্সাম কন্ট্রোলার সহ বিআরসি সিআরসি প্রতিনিধি, আর হচ্ছে মূলত যাদের উদ্দেশ্যে এই প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রাম, আপনারা যারা পরীক্ষা দিবেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওয়াহিদ। তো আমি মূলত হচ্ছে আপনারা জানেন যে আমরা এটা অনলাইন বেস পরীক্ষা হয় এবং এটা একটা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়। আমি মূলত সেই সফটওয়্যারের সাথে আপনাদেরকে একটু পরিচয় ঘটিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা মোটেই অনেক জটিল কিছু না। আমরা এই ডিজিটাল যুগে সবাই কম বেশি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের সাথে পরিচিত, এবং ওই সকল ইনস্ট্রুমেন্টের মতোই এটা একটা সফটওয়্যার। সুতরাং মানে প্রথম থেকেই মাইন্ডসেট আপটা খুব ইজি রাখা দরকার। আর স্যার যেমনটা বলেছেন, আপনাদের হয়তো অনেক প্রশ্ন আসবে মনে, এবং আমার ধারণা যে আমার প্রেজেন্টেশনটা শেষ হলে অনেক বেশিরভাগ প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন ওই প্রেজেন্টেশনের মধ্যে। তারপরেও যদি কিছু থাকে আপনারা কাইন্ডলি একটু খাতায় নোট করে রাখবেন। আমরা পরে একটা প্রশ্ন উত্তর সেশনের মতো করে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কথা বলার সময় হয়তো মানে ফ্লোটা যাতে একটু ঠিক থাকে, যেই কারণে এই রিকোয়েস্টটা করছি। আমি আমার সরাসরি কাজে চলে যাই। স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একজন যদি বলেন। জি স্যার। জি স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আমাদের আপনারা স্যার মিউট হয়ে গেছেন। স্যার আপনি মিউট। ওয়াহিদ, শোনা যাচ্ছে না আপনাকে? ওয়াহিদ, আনমিউট করেন, আপনি মিউট হয়ে গেছেন।
ওয়াহিদ আনমিউট করেন। আমার ওয়াহিদ তো ভাই, কোনো আপনি কথা মিউট শুনতে পাচ্ছি করা। না। কত কোনো কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার মিউট হয়ে গেছে স্যার। স্যার শোনা যাচ্ছে না। আফজল ভাই, ওয়াহিদ ভাই হচ্ছে মিউট হয়ে গেছে, একটু বলেন ওনারে। এটা বোধহয় আপনার এন্ডের থেকে হইতেছে কিনা। না না, মিউট করো না আমার এন্ড থেকে। ওই যে শাহিদ ভাই কথা শুনতে পাচ্ছি, আমার এন্ড থেকে তো মিউট করো না। আর মিউট এটা কেউ করে নাই, কারণ আমি অন অফ করতে পারতেছি, তার মানে অন অফ আছে। দরকার হলে ওয়াহিদ ভাই আপনি একবার আউট হয়ে গিয়ে আবার ইন করেন, তাইলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। আমরা যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিব আমরা তো আরো বেশি নার্ভাস হয়ে যাবো এই অবস্থা দেখলে। স্যার শোনা যাচ্ছিল না। এই যে স্টপ মানে শেয়ার করার এই এখন শুনতে পরে পাচ্ছি ওয়াহিদ ভাই। হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে আমি যখন শেয়ার করতে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করলে মাইক্রোফোনটা অফ হয়ে যাচ্ছে। এখন এখন কি দেখা আপনার যায়? স্ক্রিনও দেখতে পাচ্ছি, আপনার স্ক্রিনও দেখতে আচ্ছা ঠিক পাচ্ছি। আছে, ওকে ওকে ডান, দেখা যাক চলুক। আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, কারণ Okay. আমার মেশিনটা বোধহয় ডিভাইসটা একটু মানে এইটার সাথে ওই যে একজন কথা বলছিলেন মাঝখানে যে আমরা নার্ভাস হয়ে যাবো, আসলে নার্ভাস হওয়ার কিছু নাই। এইটা হচ্ছে আমাদের মানে ইন্টারনাল ডিভাইসগত প্রবলেম বা ইসের কারণে। আপনাদের পরীক্ষার হলে যেগুলো আছে ওগুলো নিয়ে এই পর্যন্ত এই জাতীয় কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ হবেও না। আর যদি আল্লাহ না করুক কোনো প্রবলেম হয়, স্যার কি আবার মিট হয়ে গেলেন? হ্যাঁ দেখতেছি তো তাই। আমি তো বুঝতে পারতেছি না।
ওইদিকে একটু ডিস্টার্ব দিচ্ছে বারবার, আপনাকে কথাগুলো কম আসতেছিল না। হয়ে যাচ্ছি আমি বারবার। আচ্ছা, শোনা যাচ্ছে কথা? শুনতে পাচ্ছি। জি, আমি আসলে বুঝতে পারতেছি না কেন এরকম বারবার মানে অটোমেটিক্যালি মিউট হয়ে যাচ্ছি বারবার। জি। আচ্ছা, শোনা যায় তো এখন কথা, না? হুম। জি, জি, থ্যাংক ইউ। ইয়েস আচ্ছা, স্যার। তো যেটা বলতেছিলাম, আমি খুবই দুঃখিত যে মাঝখানে ইন্টারাপ্টের জন্যে। যেটা বলছিলাম যে আমরা আমাদের প্রিমিসেসে পরীক্ষা হবে এবং আমাদের সবগুলো আপনাদের ল্যাপটপ সাজানো অবস্থায় আপনারা পাবেন। আপনারা এসে পরীক্ষা দিবেন। আপনাদের নিজস্ব কোনো কিছু ক্যারি করতে হবে না। আমরা এইখান থেকে ডিভাইসগুলো আ অলরেডি সেটিংস করে এবং কনফিগার করা আমাদের সবগুলো ডিভাইস এভাবে দেওয়া হবে। তো আপনারা আসলে আপনারা ১ম এ মূলত এইরকম একটা পেজ পাবেন। আপনাদের সবগুলো ল্যাপটপে দেখবেন যে এই পেজটা এনে দেওয়া আছে। এইখানে শুধু পার্থক্য হচ্ছে এই যে এই ইউজার নেম বা স্ক্রিন দেখা পাসওয়ার্ড যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার না। আপনার এখানে স্ক্রিন আমরা দেখা কোনো যাচ্ছে স্ক্রিন না। দেখতে পাচ্ছি না। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। এই ওয়াহিদ, জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ওয়াহিদ। ওয়াহিদ তুমি ওই যে আমি বিএড আইটির লোকদের এমদাদ বা কাউকে আমি একটু পাঠালাম, তোমরা একটু কথা বলো তো, কেন এটা কেমন কথা যে স্ক্রিন না দেখা গেলে স্টুডেন্টরা দেখবে কি তাহলে? ওই যে আমি আইটি কে বলেছি একটু যোগাযোগ করো তো কুইক ফিক্স করার জন্য, কারণ স্ক্রিন তুমি তাদের মাধ্যমে দেখে নাও কেমন স্ক্রিনে আসবে, কারণ এটা তুমি স্ক্রিন না দেখাইতে পারলে তো তারা কি দেখবে কি তাহলে এখানে? জি স্যার, বুঝতে পারছি। প্লিজ। এই স্ক্রিনটা কি এখন দেখা যায়? জি দেখা যাচ্ছে। ওকে। এখন দেখা এখন যাচ্ছে দেখা ওয়াহিদ, যাচ্ছে, কন্টিনিউ এগোতে করেন। থাকো, দেখো, হ্যাঁ জি, জি, দেখা জি। যাচ্ছে। আচ্ছা। তো এই যে শেয়ারিং স্ক্রিন এখন দেখাইতেছে। তার মানে এটা স্লো করতেছে। অন্য কোনো প্রবলেম না। যতটুকু বুঝতে পারছি। তো যাই হোক, আপনাদের সবার জন্য এই ল্যাপটপ গুলোতে আমাদের এইখানে এই পেজটা এনে দেয়া লাগবে। এটা হচ্ছে আমাদের যেই প্ল্যাটফর্মে পরীক্ষাটা হবে এটা হচ্ছে সিবিটি। এইখানে আমরা টেস্ট বিধায় আমরা এটা মক লিখেছি। এখানে এটা আপনাদের এখানে থাকবে cbt.icab.org.bd। এই পেজটা সবার এনে দেওয়া থাকবে এবং এটা আমাদের Mozilla Firefox এর হতে পারে অথবা Google Chrome হতে পারে। আ তো সবই মানে যত ধরনের আছে বা ইন্টারনেট এক্সপ্লোরার যেটা দিয়েই করেন আপনারা সেম রেজাল্টই আসবে। এইখানে এই পেজটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজে অর্থাৎ আমাদের লগ ইন পেজ যেটাকে বলি আমরা। এইখানে আমার একটা ইউজার নেম লাগবে এবং একটা পাসওয়ার্ড লাগবে। এই ইউজার নেম হচ্ছে আপনাদের যার নির্দিষ্ট যে আইসিএবি থেকে দেওয়া রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আপনার ইউজার আইডি। পুরোটাই নিউমেরিক্যাল নাম্বার। হয়তো কারো 96 দিয়ে শুরু বা কারো 40,000 42,000 এরকম। তো সেই যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে আপনাদের ইউজার নেম। এখানে একটা জিনিস মনে রাখবেন, অনেকেই আমরা পাস থেকে রেগুলার যারা হয়েছি তারা আগে এক ধরনের রেজিস্ট্রেশন নাম্বার ছিল। এখন আবার নতুন করে নতুন রেগুলার হওয়ার পরে একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনারা ইউজার আইডি কোনটা দিবেন? সবাই মনে রাখবেন আপনারা ফর্ম ফিল আপ করেছেন যেই নাম্বার দিয়ে, ফর্ম ফিল আপ যদি পাস রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করে থাকেন তাহলে সেটাই আপনার পরীক্ষার জন্য প্রযোজ্য। আর যদি ফর্ম ফিল আপের মধ্যে আপনারা নতুন রেগুলার রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে থাকেন তাহলে সেইটা আপনাদের জন্য প্রযোজ্য। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারই হচ্ছে আপনার ইউজার আইডি। এরপরে এই পাসওয়ার্ডটা আমরা আমরা আপনাদেরকে একটা কমন পাসওয়ার্ড সমস্ত পরীক্ষার্থী এবং সমস্ত দিন মানে সবগুলো পরীক্ষার জন্য সব পরীক্ষার্থীর জন্য একটা কমন পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ডটা সবসময় কমন হবে, একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই পাসওয়ার্ডটা আপনারা পরীক্ষার হলে ঢুকলেই আপনারা বিভিন্ন দেয়ালে আপনাদের পার্শ্ববর্তী দেয়ালগুলোতে আমরা বড় বড় করে টানিয়ে দেবো, এখানে লাগানো থাকবে সেই পাসওয়ার্ড।
দিয়ে আপনারা লগ ইন করবেন। এই পাসওয়ার্ডটা প্রতিদিন সেম, প্রত্যেক পরীক্ষার জন্য এবং প্রত্যেক স্টুডেন্টের জন্য সেম থাকবে পাসওয়ার্ড। তো আমি ধরেন এখানে একটা র্যান্ডম পাসওয়ার্ড বা র্যান্ডম রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করেছি। আমি এরপরে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমার এই পেজটা আসলো। এইখানে এরকম এটা হচ্ছে ড্যাশবোর্ড বা আমি সূচনা পৃষ্ঠা বলতে পারি। এই সফটওয়্যারের ভাষায় এটাকে ড্যাশবোর্ড বলা হয়। তো ড্যাশবোর্ড হিসেবে আমি কথা বলছি। এখানে কি কি আছে? এখানে দেখেন প্রথমে আমার যেই স্টুডেন্ট আমি যেই নাম দিয়ে ঢুকেছি সেইখানে এই নামটা শো করবে। এইখানে তারও কিছু বাটন আছে, তার প্রোফাইল, মেসেজ, এগুলো মানে যেহেতু আমরা সবসময়ের জন্য এই সফটওয়্যারটা ওপেন করি না, এই সফটওয়্যারটা হচ্ছে টোটাল একটা লার্নিং সিস্টেম। আমরা শুধুমাত্র এক্সামটা ব্যবহার করি। এইগুলো আসলে আপনাদের তেমন কোনো কাজে লাগবে না। এখান থেকে লগ আউট করতে পারবেন। তো এখানে আপনার নাম দেখাবে। আপনার নামটা দেখে নেবেন। এই নামের সাথে আবার মানে এই নামটা জাস্ট আপনি যেমন এখানে একটা স্পেস হওয়ার কথা ছিল। এই নামটা শুধুমাত্র আপনার এই পরীক্ষা দেওয়ার জন্যই কাজ করবে। এর সাথে রেজাল্ট বা অন্য কোনো কিছুর সম্পর্ক নাই। এই পাশে এইখানে একটা মেনু বার থাকবে। সেইখানে আপনার এখানে কি, কি আছে? এখানে এই যে কোর্স আছে, ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডার যদিও এইখানেও দেওয়া আছে। এইখানে ক্যালেন্ডারে আপনার যেই পরীক্ষা থাকবে এবং আপনি যদি আরো কোনো পরীক্ষার জন্য মনোনীত হন, যেমন ধরেন আজকে আমরা দামি যেই পরীক্ষাটা দেব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। এখন অ্যাকাউন্টিং এর পরে আপনি যদি এমআই বা বিজনেস ল পরীক্ষা দেন, সেই ডেটগুলো যদি এই ক্যালেন্ডারে শো করবে যে ওই ডেটগুলোতে আপনার পরীক্ষা আছে। জাস্ট একটা রিমাইন্ডারের মতো অনেকটা। আপনি এটা দেখে বুঝতে পারবেন যে আপনার কবে কবে আপকামিং ইভেন্ট গুলো কি আছে। তো এই পেজের সবচেয়ে মূল জিনিস যেটা সেটা হচ্ছে আপনার এই যে কোর্স দ্যাট মিনস সফটওয়্যারের ভাষায় কোর্স, আমরা এটাকে সাবজেক্ট বোঝাতে পারি যে আমার এখানে সাবজেক্ট কি, আমি অ্যাকাউন্টিং সাবজেক্ট আমার আজকে পরীক্ষা, আমি এই জন্য লগ ইন করেছি অ্যাকাউন্টিং। তো এরকম অ্যাকাউন্টিং এর একটা কোর্স দেওয়া থাকবে, নাম থাকবে। এসএবিতে থাকবে না। এসএবিটা আমাদের আজকে ডেমনস্ট্রেশনের জন্য একটা হিন্ট, এই জন্য দেয়া। এরপরে আমার করণীয় হচ্ছে আমি এই সাবজেক্টের ভিতরে ঢুকবো। আমি এই কোর্সের মধ্যে ইন করব। আচ্ছা, এইখানে আমি আরেকটা পেজ পেলাম। ওই ঢোকার পরে আমার এই পেজে আরো কিছু ইনফরমেশন, মানে আগে তো শুধু সাবজেক্টটা দেখা যাচ্ছিল, এখন এইখানে আরেকটু বড় দাগে আরো কিছু ইনফরমেশন এখানে আসবে। যেমন এটা অ্যাকাউন্টিং, এই হচ্ছে অ্যাকাউন্টিং কুইজ। কুইজ মানে প্রশ্ন, মানে আমরা যে পরীক্ষাটা দেবো ওই পরীক্ষার প্রশ্নটা হচ্ছে, এটাকে বলে অ্যাকাউন্টিং কুইজ। তো এই কোর্সটা আসলে কবে ওপেন হবে, কবে ক্লোজ হবে, এই ইনফরমেশন গুলো এখানে থাকবে। যেমন এইখানে ইনফরমেশনটা অনেক লম্বা করে দেয়। আমরা একটা কোর্স তৈরি করছি, এটা প্রত্যেক সেশনের আগেই যেহেতু ডেমনস্ট্রেট করতে হয়, তাই আমরা এটা অনেক লম্বা ডেট দিয়ে রাখি। আপনারা ওইখানে দেখবেন যে আপনাদের যেদিন পরীক্ষাটা যদি একদিনের হয়, একদিনেই সকালে শুরু হয়ে কোর্সটা ওপেন হয়ে রাতের বেলা ক্লোজ হয়ে যাবে। এরপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের সবার জন্য। এই ইনস্ট্রাকশন গুলো আপনারা একবার হলেও একটু চোখ বুলাবেন। এইখানে পরীক্ষাটা কিভাবে দিতে পারবেন, এখানে কি কি করণীয়, এই জাতীয় কিছু ইনস্ট্রাকশন আছে। কত সময় নিবে এই পরীক্ষাটা, সেই জাতীয় ইনফরমেশন এখানে থাকবে। যেমন এইখানে দেখেন যে দ্য এক্সাম হ্যাজ এ টাইম লিমিট অফ 90 মিনিটস। আপনি এইখানে এই স্ক্রিনের উপরে আপনার টাইম এই দেওয়া থাকবে, মানে ঘড়ি দেওয়া থাকবে, সেটা আপনি দেখতে পারবেন। টাইমটা এখানে কমতে থাকবে। তারপরে আপনি প্রশ্নের উত্তর একটার পর একটা নেক্সট ক্লিক করে আপনি যেতে পারবেন, অথবা আপনি স্কিপ করে 1 থেকে 50-এও যেতে পারবেন। আমাদের প্রতি মার্কে প্রশ্নের উত্তর হচ্ছে সাধারণভাবে 2 মার্ক করে। আর যেগুলো অঙ্ক ম্যাথমেটিক্স টার্মস থাকবে সেগুলোর আলাদা আলাদা মার্কস আছে। 3 সাবজেক্টে আপনারা ম্যাথমেটিক্স পাবেন, অঙ্ক পাবেন 3 সাবজেক্টে। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং, ট্যাক্স আর হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন। তো এই 3 সাবজেক্টে আপনার অঙ্ক থাকবে এবং অঙ্কে একাধিক ভাবে আপনাদের ওইখানে মার্কিং করা থাকবে। তারপরে এইখানে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনাদের নির্দেশনাটা, সেই নির্দেশনাটা হচ্ছে এই যে 6 নম্বর নির্দেশনা। এইটা সবাই আপনারা মাথায় রাখবেন যে শুধুমাত্র অ্যাকাউন্টিং এ আপনারা কিছু টাইপ করার সুযোগ পাবেন। টাইপটা কি?
অ্যাকাউন্টিং এর প্রথম যে সিনারিও বেসড অঙ্কটা থাকবে সেই অঙ্কের আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো থাকবে, ওইখানে আপনাকে ক্যালকুলেশন করে ওই টাকার অঙ্কগুলো বসাতে হবে। যেমন ধরুন উপরে একটা আমি ফিজিক্যালি দেখাবো, তারপরে ধারণা দিচ্ছি আর কি, যে যেটা দেওয়া থাকবে যে অ্যান্সারটা কস্ট অফ গুড সোল্ড বের করতে বলছে, সেই সংখ্যাটা হয়তো 10,000 টাকা, সেই 10,000 টাকা আপনারা বসাবেন ওইখানে, এইটাই টাইপ করা। তাছাড়া প্রত্যেক পরীক্ষায় আপনাদের আর কোনো টাইপ করার কোনো সুযোগ নেই, আপনাদের সবই উত্তর দিতে হবে বাই ক্লিকিং, অপশনগুলোকে ক্লিক করে, শুধুমাত্র অ্যাকাউন্টিং এর এই অঙ্কে। তো টাইপ করার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা যখন টাকার অঙ্ক বসাই তখন কিন্তু সেখানে কমা ইউজ করি, বা ওই যে সংখ্যার পরে একটা দিয়ে টাকার যে সিম্বলটা দেখানোর চেষ্টা করি। যেহেতু এটা সফটওয়্যারে হবে, এই জাতীয় কোনো কিছু করা যাবে না। এটা কিন্তু আমরা ইনস্ট্রাকশনে সুন্দরভাবে বলে দিচ্ছি যে কোনো ধরনের কমা ব্যবহার করা যাবে না। ওই মিলিয়ন, বিলিয়ন, হাজার যে আমরা যে কমা দিই, এই কমাগুলো ব্যবহার করবে না। স্ট্রেইট সংখ্যাটা 10,000 টাকা, 10 কোটি টাকা, শুধু স্ট্রেইট সংখ্যাটা, স্ট্রেইট টাকার সংখ্যাটা আপনারা ওইখানে লিখে দিবেন, কোনো কমা ইউজ করা যাবে না। আর যদি আপনারা সেখানে যদি নেগেটিভ ফিগার, মাইনাস ফিগার আসে, আপনারা সেটা মাইনাস দিয়ে লিখতে পারেন, অথবা সেখানে আপনারা ওই যে ব্র্যাকেট দিয়ে আমরা যেটা মাইনাস বুঝাই সেইভাবে, এই যে এরকম যে ব্র্যাকেট দিয়ে মাঝখানে সংখ্যা এরকম, কিন্তু মাথায় রাখতে হবে সংখ্যার মধ্যে কোনো কমা দেওয়া যাবে না। কেন বারবার নিষেধ করতেছি, অনেকেই আমরা এরকম প্রথম 2-1 বার এরকম অভিজ্ঞতা আছে যে আমরা দেখেছি যে তার উত্তরটা রাইট হয়েছে, 10,000 টাকা ওইখানে বসানো দরকার, সে 10,000ই, কিন্তু মাঝখানে একটা কমা দেওয়ার কারণে সে 0 মানে মার্কসটা পায় নাই। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের উত্তর সঠিক হলেও, যেহেতু আমাদের ম্যানুয়ালি কিছু করার নাই, এটা সফটওয়্যারে দেখবে তাকে যেই লজিকটা দেয়া সে সেই লজিকটাই শুধু ক্যারি করতে পারে। সে কমা হলে বা কমা বা অন্য কোনো ড্যাশ, স্পেস এইগুলা সে নিতে পারে না। তো যাই হোক, এই পেজের কাজ মোটামুটি এই আমরা দেখলাম। এখন আমরা এখন এই যে অ্যাকাউন্টিং যে কুইজ, মানে অ্যাকাউন্টিং প্রশ্ন, আমরা একটু প্রশ্নের ভিতরে ক্লিক করি। প্রশ্নের ভিতরে ক্লিক করলে আরেকটা পেজ আসলো। এইখানে আগের যে ইনস্ট্রাকশন ছিল বা যে তথ্য দিচ্ছিল সেগুলোর সাথে নতুন করে এই যে এই জিনিসটা নতুন আসছে। এইখানে এই জিনিসটা নতুন আসছে। এখানে কি, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ওই যে টাইম লিমিট, পরীক্ষাটা কতক্ষণ হবে, এইগুলো দেওয়া আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে এই সেভ এক্সাম ব্রাউজার রিলেটেড যে আইকনগুলো। সেভ এক্সাম ব্রাউজার হচ্ছে, আমরা কিন্তু এতক্ষণ সরাসরি মজিলায় ছিলাম, অথবা মনে করেন ক্রম ব্যবহার করতে পারি, এইগুলো ছিলাম। এই পর্যন্ত যে আমরা আসছি, এখন কিন্তু এই পর্যন্ত কিন্তু কোনো সিকিউরিটি ইস্যু ছিল না। আমাদের এই পর্যন্ত যে আমি আসলাম, এটা আপনারা যে কেউ পারবেন, এটা কোনো সিকিউরিটি ইস্যু নাই। এখান থেকে কিন্তু আপনি এই যে পেজটা মিনিমাইজ করতে পারবেন, আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে আপনি ঢুকতে পারবেন, আপনি অন্য কোনো এইখানে ওপেন করলে আপনি আরেকটা ব্রাউজিং পেজে যেতে পারবেন, যা খুশি করতে পারবেন। মানে এটা কিন্তু আপনার সিকিউরিটি কোনো এখানে এখন পর্যন্ত আসে নাই, সিকিউরিটি স্টেপ গুলো। কিন্তু এইভাবে তো একটা পরীক্ষা হইতে পারে না। একটা পরীক্ষা হইলে তো তার সিকিউরিটিটা হচ্ছে মেইন। তো এই সিকিউরিটির পার্টটুকু হচ্ছে, আমরা এই সেভ এক্সাম ব্রাউজারের নাম, আমরা এইখানে একটা নতুন ব্রাউজারে ঢুকবো। এই পেজে আসার পরে সেটার নাম হচ্ছে এসিবি সংক্ষেপে, বা সেভ এক্সাম ব্রাউজার। এই ব্রাউজারটা যখন আমি ঢুকবো, তখন এই ব্রাউজারে ঢোকার পরে এই ডিভাইসটা লক হয়ে যাবে। এই ডিভাইসে আর কোনো কিছু আমি না হার্ড ড্রাইভে যেতে পারবো, না অন্য কোনো পেজে যেতে পারবো, বা আমি এই যে মজিলা চেঞ্জ করে অন্য কোনো ব্রাউজার, মানে কোনো কিছুই আর ইউজ করতে পারবো না। শুধু ও যেখানে থাকবে, এই যে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র, ওই প্রশ্নপত্রের ভিতরেই আমাকে থাকতে হবে। আমি না যতক্ষণ পর্যন্ত ওটা সাবমিট করে বের হয়ে না যাই, ততক্ষণ পর্যন্ত আমি আর কোনো কিছু, মানে আমার সিকিউরিটির জন্য আমাকে সে আর কোথাও কোনো কিছু যেতে দেবে না। যেই কারণে এখন যেভাবে আছে, আমি যদি এইভাবে আপনাকে দেখাতে যাই, তাহলে আমিও কিন্তু এই মিটিং থেকে ডিটাচ হয়ে যাব, আমাকে সমস্ত কিছু থেকে আউট করে দিবে। সুতরাং এইভাবে আমরা সরাসরি যেতে পারবো না। আমি বিকল্প ওয়েতে, যেহেতু এটা আপনাদের থাকবে এই জন্য দেখাচ্ছি, বিকল্প ওয়েতে আমি আপনাদের দেখাবো। এইখানে আমাদের এই গুলোর কাজ কি, এখানে দেখেন ডাউনলোড সেভ এক্সাম ব্রাউজার, এগুলো বিল্ট ইন, এগুলা করা যায় না। ডাউনলোড সেভ এক্সাম ব্রাউজার, এটা অলরেডি আমাদের ডাউনলোড করা আছে। আমরা প্রত্যেকটা কম্পিউটারে আমাদের ডাউনলোড করে, এই যে কনফিগারেশন আমাদের
আইসিএবি নিজস্ব কনফিগার করা সেফটির জন্য, এগুলো আমাদের করা আছে। ব্যাক টু দ্য কোর্স, তার মানে আমি পিছনে চলে যাবো, আমার পিছনে যাওয়ার দরকার নেই। তাহলে এইখানে আমার এই বাটনটা মূলত দরকার, মানে আমি লঞ্চ করতেছি এই সেফ এক্সাম ব্রাউজার আমার এই মেশিনে অলরেডি। আমার মেশিনে যেরকম ভাবে ডাউনলোড করা আছে, কনফিগার করা আছে, আপনারা যেই সব ডিভাইসে পরীক্ষা দিবেন সেইখানেও এই সেভ এক্সাম ব্রাউজার সফটওয়্যারটা ডাউনলোড করা আছে এবং কনফিগার করা আছে। আপনারা শুধু এখানে এই লঞ্চ করবেন, এটা লঞ্চ সেভ এক্সাম ব্রাউজার দিলেই আপনারা দেন নতুন করে আবার ওই যে আমি যে লগ ইন পেজে গেছিলাম, লগ ইন পেজ ছিলাম, ওইরকম একটা পেজ আসবে। ওইখানে সেম স্টাইলেই আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে দেন কি হবে, আপনারা সিকিউর জায়গায় ঢুকে গেলেন। এখন আর আপনার বাইরের আর কোনো কিছু নাই, কোনো কানেকশন থাকবে না তখন। এবং ওই লগ ইন করার সিস্টেমটা আগে যেরকম এখনো সেরকম, আপনারা ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে আপনারা লগ ইন হয়ে যাবে। আমি এখন 1 মিনিটের জন্য শেয়ারিংটা বন্ধ করব, একটু সেটিংটা চেঞ্জ করে আমি সেভ এক্সাম ব্রাউজার ছাড়া এর পরের ধাপগুলো আমি আবার দেখাচ্ছি আপনাদের। কারণ আবারও বলি যে এটা থেকে কন্টিনিউ করা যাবে না, এটা থেকে কন্টিনিউ করলে আমাকে ডিটাচ করে দিবে সবকিছুতে। ওয়াহিদ কি আবার সাইলেন্ট হয়ে গেছেন? না না স্যার, আমি সাইলেন্ট না, আমি বলে নিয়েছি যে আমাকে ওই যে সেটআপটা চেঞ্জ করতে হবে তো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। জাস্ট এক মিনিট বা 2 মিনিট সময় লাগবে। আমি সেটআপটা চেঞ্জ করে ওই যে সেভ এক্সাম ব্রাউজার ছাড়া অন্য অ্যাকাউন্টে ঢুকে দেখাবো। আচ্ছা, আমার কাজ শেষ, আমি আবার একটু শেয়ার করি স্ক্রিনটা।
আচ্ছা, আমার পেজটা স্ক্রিনটা দেখা গেলে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। জি। তাহলে আমরা যদি এখন একটু রিক্যাপ করি আমার পেছনের অংশটা, মানে ২ টা পার্টের একটা ১ম পার্টটা যদি একটু রিক্যাপ করি, তাহলে আমরা ১ম এ একটা লগইন পেজ পেলাম। লগইন পেজে আমার ইউজার নেম হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার একটা পাসওয়ার্ড যেটা আইসিএবি আমাকে দেবে, আমার দেয়ালে টানানো থাকবে। আমি সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করার পরে ১ম এ আমার একটা কোর্স অর্থাৎ সাবজেক্টের নাম আসবে। আমি সাবজেক্টের নামে ক্লিক করলে সেইখানে আমাকে কিছু ইনস্ট্রাকশন এবং কিছু তথ্য এগুলো দেখাবে এবং একটা অ্যাকাউন্টিং কুইজ থাকবে, সাবজেক্টের নামে কুইজ থাকবে। কুইজে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে ওইটার বর্ধিত অংশে, যেখানে আমাকে একটা সেফটি ব্রাউজার, সেফ এক্সাম ব্রাউজার, এর সেফটি ব্রাউজারে লগইন করার তথ্য দিবে এবং সেইখানে আমি লঞ্চ করব। এটা লঞ্চ করলে আমাকে আবার লগইন করতে হবে এই সেফটি ব্রাউজারে। সেফটি ব্রাউজারে লগইন করার পরে আমি এই যে এই পেজে এরকম অ্যাটেম্প্ট কুইজ, রি-অ্যাটেম্প্ট আসবে না, অ্যাটেম্প্ট আসবে। কারণ আমি এটা বারবার করি বিধায় আমার এখানে রি-অ্যাটেম্প্ট আসে এবং আমি একটা অ্যালাউ করে নিয়েছি। আমার ক্ষেত্রে সেটিংসে অ্যালাউ করে নিয়েছি। আমি যেহেতু আপনাদের দেখাবো সেহেতু আমাকে বারবার এটাকে ঢুকতে হবে, বেরোতে হবে। আমি এটা অ্যালাউ করে নিয়েছি। আপনারা মাথায় রাখবেন যে আপনারা কিন্তু একবার অ্যাটেম্প্ট পাবেন, একবার সুযোগ পাবেন। কোনো কারণে যদি আপনি একবার ঢোকার পরে সাবমিট করে দেন, সাবমিটের প্রসেসিংও আমি দেখাবো সামনে, সেটা কিন্তু জটিলতা তৈরি করবে। সুতরাং আপনারা মানে আপনাদের ক্ষেত্রে অ্যাটেম্প্ট হবে জাস্ট ওয়ান টাইম। আচ্ছা, এইবার আমি এটা ক্লিক করি। এইখানে দেখেন একটা পেজ আসছে যে স্টার্ট অ্যাটেম্প্ট। অ্যাটেম্প্ট মানে পরীক্ষা দিতে চাই কিনা আরকি। এইখানে একটা পাসওয়ার্ড লাগবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার পরীক্ষার কোশ্চেনের পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আপনারা জানবেন না, আপনাদেরকে দেওয়া হবে না পরীক্ষা শুরুর আগ পর্যন্ত। ঠিক যখন পরীক্ষা হবে তখন আপনাকে যে ইনভিজিলেটর থাকবে সে আপনাদেরকে বোর্ডে লিখে দিবে, মুখে বলে দিবে। এটা ৩-৪ অক্ষরের একটা পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটা প্রত্যেক স্লটে, প্রত্যেক সাবজেক্টে আলাদা, আলাদা পাসওয়ার্ড থাকবে। মানে পাসওয়ার্ড কিন্তু আমি মানে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। পাসওয়ার্ড কিন্তু আপনার একটা হলো লগইন পাসওয়ার্ড। সেইটা ওপেন থাকবে এবং সবার জন্য একটা কমন থাকবে। আরেকটা হচ্ছে আপনার কোশ্চেনের পাসওয়ার্ড মানে কুইজ পাসওয়ার্ড। এই যে এইখানে দেখেন, এইখানে কুইজ পাসওয়ার্ড লেখা। এইটা কিন্তু প্রত্যেক স্লটে, প্রত্যেক সাবজেক্টে আলাদা, আলাদা, আলাদা পাসওয়ার্ড হবে। এটা দিয়ে হচ্ছে আপনি প্রশ্নে ঢুকবেন। এখন আপনার করণীয় কি? আমরা এনকারেজ করি পরীক্ষার আধা ঘন্টা আগে আপনাদেরকে আমরা ওপেন করে দিই, গেট ওপেন করে দিই আধা ঘন্টা আগে আপনাদেরকে হলে ঢোকার জন্য। হলে ঢুকে আপনারা এই পর্যন্ত এসে, এইখানে এসে আপনারা বসে থাকবেন। এই পাসওয়ার্ডটা জানবেন না, বসে থাকবেন। মনে করেন 10টায় পরীক্ষা, আপনারা 9:30টায় এসে এই পর্যন্ত এই পেজটা আসার পরে আপনারা এইখানে স্টপ হয়ে থাকবেন, তারপরে অপেক্ষা করবেন। যখন 10টা বাজবে, ঠিক 10টা মানে পরীক্ষা যখন স্টার্ট হবে, ইনভিজিলেটর সাহেব আপনাদেরকে এই পাসওয়ার্ডটা বলে দিবে। এই পাসওয়ার্ডটা বলার পরে এই পাসওয়ার্ডটা দিলে আপনারা প্রশ্নপত্রে ঢুকে গেলেন। তখন হলো আপনার পরীক্ষা শুরু হলো। তার আগ পর্যন্ত আপনার যত পাসওয়ার্ড বা যেগুলা তো ওগুলা ওপেন। ওগুলা কোনো মানে মানে গোপনীয়তার কিছু নাই। কিন্তু এই পাসওয়ার্ডটা 100% গোপনীয়। এইটা আপনাদের প্রত্যেক স্লটেই চেঞ্জ হবে। অর্থাৎ যদি মনে করেন অ্যাকাউন্টিং পরীক্ষায় 5টা স্লট, 5টা স্লটের জন্য আলাদা, আলাদা পাসওয়ার্ড। আচ্ছা, এই যে আমি দেখেন আমাদের প্রশ্নে ঢুকে গেলাম। আমি আমার জায়গাটা বড় করার জন্যে পেজটা আসুক ভালো করে। আচ্ছা, এই পেজে দেখেন এইখানে থাকে কি, কি? এইখানে একটা কুইজ নেভিগেশন থাকে। ওই যে আমরা যে ইসে আলাপ করলাম যে কিছু ইনস্ট্রাকশনে আলাপ করলাম যে আমাদের এইখানে আপনি এখানে সুইচ করতে পারবেন। প্রশ্ন সরাসরি এই ২ নম্বর থেকে ১০ নম্বরে যেতে পারবেন, ১০ নম্বর থেকে ২২ নম্বরে যেতে পারবেন। এই জিনিসগুলো এটা হচ্ছে নেভিগেশন। এইটা হচ্ছে আমার টাইম। আমার ১.৫ ঘন্টার পরীক্ষা। আমার ১.৫ ঘন্টা সময়
সময় কিন্তু দেখাচ্ছে আমার এখন অলরেডি 1 ঘন্টা 28 মিনিট বাকি আছে। এই সময়টা নিচের দিকে নামতে থাকবে। এই সময়টা যখন 0 হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এটা সাবমিট হয়ে যাবে। আপনি সাবমিট করেন বা না করেন, আপনি যে অবস্থায় থাকবে ওই অবস্থায় সাবমিট হয়ে যাবে। তবে ভয়ের কিছু নাই যে ওই অবস্থায় সাবমিট হলে আমার কি সেভ হইল কিনা এই জাতীয় কোনো প্রবলেম নাই। আপনার যে অবস্থায় থাকবে যতগুলোর অ্যান্সার দিবেন ওই অ্যান্সার গুলো আপনার অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো এই পেজে আমরা এখানে প্রথমে এই যে যেটা বলছিলাম আপনাদের যে অ্যাকাউন্টিং এ একটা অঙ্ক থাকবে, এখানে ধরেন একটা কি এটা কি ট্রায়াল ব্যালেন্স, সেইখানে কিছু অ্যাডজাস্টমেন্ট বা এরকম কিছু দেয়া আছে। এই যে এরকম থাকবে গ্যাপ, রেভিনিউ, রেভিনিউ কত, কস্ট অফ সেলস কত, এইখানে আপনাদেরকে এই জিনিসগুলো আপনারা ওই দিন ক্যালকুলেটর, কলম, কাগজ সবই ব্যবহার করতে পারবেন। আপনারা এগুলো হিসাব নিকাশ করে এইখানে শুধুমাত্র এই সংখ্যাগুলো আপনাকে স্যার আবার মিউট হয়ে গেছে এবং শেয়ার অফ হয়ে গেছে। ওয়াহিদ আবার শুনতে পাচ্ছি না, দেখেন তো। স্যার স্ক্রিন আউট হয়ে গেছে। ওয়াহিদ শুনতে পাচ্ছি না। ওয়াহিদ আমাকে শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু কেউ শুনতে পাচ্ছি না। স্যার কি লিভ হয়ে গেল নাকি? স্যার কিছুই তো শোনা যাচ্ছিল না স্যার। আফজল সাহেব, স্যার আফজল সাহেব ওয়াহিদ কি ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? আমি ওয়াহিদকে জিজ্ঞাসা করলাম, আমাকে বললো যে আমি আবার জয়েন করতেছি, এটা বললো ও আমাকে। আচ্ছা, আবার জয়েন করছে মানে ডিসকানেক্টেড হয়ে গেছে তাহলে। আমাকে এটাই বললো। এই যে ওয়াহিদ দেখা যাচ্ছে আপনাকে, আপনি শেয়ারিং এ যান বা কথা বলেন। আপনি দেখেন স্যার মিউট আমরা আছে দেখতে কিনা, পাচ্ছি ওয়াহিদ? না আপনাকে। ওয়াহিদ আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। এখন এখন আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম মিটিং থেকে। স্যার আবার শুরু থেকে বলবেন? জি জি বলবো, অবশ্যই বলবো। ওয়াহিদ কি কিছু চেষ্টা করছেন? জি জি আমি ওই স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা।
একটু সময় নিচ্ছি। স্ক্রিনটা কি আসছে এখন? ইয়েস স্যার। দেখা যাচ্ছে, ওয়াহিদ কন্টিনিউ করেন, দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, কন্টিনিউ করেন। জি জি, থ্যাংক ইউ। আমি যাই হোক, তো এটা প্রশ্ন আমি বোধহয় এই পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছিল যে আমার প্রথমে এইটা হচ্ছে আমার সিনারিও বেস কোশ্চেন। এইখানে আপনাদের অপশন হচ্ছে এই যে টাইপ করার অপশন, এই একটা মাত্র জায়গায় অ্যাকাউন্টিং এ আপনারা টাইপ করতে পারবেন, বাকি কোনো পরীক্ষায় বা কোনো জায়গায় আপনাদের টাইপ করার নেই। এইখানে টাইপ করবেন কিভাবে? এই যে রেভিনিউ কত, রেভিনিউ জাস্ট সংখ্যাটা এইভাবে বসাই দিবেন। এছাড়া আর কোনো কিছু করা যাবে না। এটা যদি মাইনাস ফিগার হয় তাহলে এটার দুই পাশে ব্র্যাকেট দিতে পারেন, অথবা এখানে মাইনাস চিহ্ন দিতে পারেন। কিন্তু কোনো কমা বা অন্য কিছু, যে টাকার যে সাইনটা দেখায়, আমরা এইভাবে দেখাই, এরকম কোনো কিছু এইভাবে দেয়া যাবে না। ঠিক আছে? তো এইভাবে এইখানে 10টা অপশন থাকবে, আপনাকে এই 10টা অপশনে উত্তর দিতে হবে। এখন আপনি যদি যেহেতু আমাদের এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে নেগেটিভ মার্কিং নাই, অর্থাৎ আপনার উত্তর যদি ভুল হয় আমাদের এইখানে কোনো মার্কস কাটা যাবে না। সেক্ষেত্রে আমরা এনকারেজ করবো যে অবশ্যই আপনি সবগুলো প্রশ্নের উত্তর দেন এবং সবগুলো অপশন দেন, যেহেতু আপনার লস নাই। আপনি কোনোটা, এটা হয়তো আদার অপারেটিং এক্সপেন্সেস আমি বের করতে পারছি না কোনো মতেই, তারপরেও যতটুকু কাছাকাছি হোক যাই হোক আপনি দিয়ে দেন। দিয়ে দিলে আপনার মানে শুদ্ধ হলে পাবেন, অশুদ্ধ হইলে তো আর কোনো ক্ষতি নাই তেমন। এই জন্য তো এটা আপনি দিলেন 1 নম্বর। আপনার যদি মনে হয় যে 1 নম্বর প্রশ্নটা কঠিন, আমি পরে দেবো, তাও পারেন। আপনি এখান থেকে 2টা পদ্ধতিতে আপনি পরবর্তী প্রশ্নে যেতে পারেন। আপনি এখান থেকে নেক্সট পেজ করতে পারেন। নেক্সট পেজে হচ্ছে 1 নম্বর প্রশ্নের পরে 2 নম্বর প্রশ্নে যাবে, অথবা আপনি এইখান থেকে সরাসরি নেভিগেশন দেখে আপনি এইখান থেকে যে কোনো জায়গায় আপনি স্কিপ করতে, যে কোনো জায়গায় আপনি জাম্প করতে পারেন প্রশ্নগুলোর। আপনি 2 নম্বর 3 নম্বর যাই হোক, যেই পেজে যেতে চান আপনি সেই পেজে এবার 2 নম্বর প্রশ্নে যদি যাই, 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই ডিভিডেন্ড আর রিডিমেবল পার প্রেফার্ড শেয়ার শুড বি রিপোর্টেড। ব্যাস, এইখানে দেখেন একটা চিহ্ন দেখা দিচ্ছে। এই চিহ্ন হচ্ছে আমি এইখানে ফিনিশ করি নাই, আমার তো 10টা অপশন দেওয়া ওইখানে, আমি তো 10টা অপশন অ্যান্সার দেই নাই, ইনকমপ্লিট অ্যান্সার। তো এইখানে 2 নম্বর প্রশ্নে আমি এটা চিন্তা ভাবনা করে দেখলাম, এইখানে এই যে কোশ্চেন নাম্বার 2, এটা মার্কসও 2। ফ্ল্যাগ অপশন তো আপনারা জানেন, ফ্ল্যাগটা হচ্ছে কনফিউশনের জন্য ব্যবহার করা হয়, যে এটা আমি ফ্ল্যাগ করে রাখলাম, এটা যদি আমি ফ্ল্যাগ করি তাহলে এইখানে একটা ইম্প্যাক্ট করবে। এই যে লাল দেখাচ্ছে, এটা হচ্ছে আমি পরীক্ষা শেষে আবার একটু এইখানে ব্যাক করে আমি একটা চিন্তা ভাবনা করতে পারবো। কনফিউশন মানে আমি শিওর না এটার অ্যান্সার কোনটা, তো আমি এটা দিলাম কি দিলাম না, হয়তো সিতে ক্লিক করছি, এখন আবার মোর পরে মনে হয়েছে যে না, এটা তো সি না হয়ে বোধহয় ডি হবে। তো এইখান থেকে আপনি কিন্তু এগুলা চেঞ্জ করতে পারবেন, ইভেন আপনি একটাও দিবেন না, ক্লিয়ার করতে পারবেন। মানে এই অপশনগুলো আপনার থাকবে যে আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারবেন। একটা এ করে ফেললে যে বি করা যাবে না, বিষয়গুলো এরকম না। আপনার যেটা খুশি আপনি সেটা চয়েস করতে পারবেন। এরপরে 2 দেওয়ার পরে 2তে আমি এটা উত্তর দিলাম, আমি একেবারে লাভ দিয়ে অনেক দূরেও চলে যেতে পারি, অথবা আমি নেক্সট পেজে দিলে আমার এখানে 3 নম্বর প্রশ্ন আসবে। আর যদি আমি মানে স্বাভাবিকভাবে এটাই আপনারা যাবেন, আমি অপশনগুলো জাস্ট দেখাচ্ছি। যদি কঠিন মনে হয় 3-এ যাওয়ার পরে 3 নম্বর প্রশ্নটা কঠিন, আমি এখন উত্তর দিব না, ওইটাকে ফ্ল্যাগ করে রেখে আপনি অন্যটায় চলে যেতে পারেন। এই যে এখানে একটা ছোট ম্যাথমেটিক্যাল টার্মস আছে, যেখানে ছোট ক্যালকুলেশন করতে হবে, কিন্তু আপনি উত্তর দিবেন ক্লিকের মাধ্যমে। তো এইখানে আপনি এটা উত্তর দিবেন, উত্তর যেটা যদি কনফার্ম হন যে এটা 3 নাম্বার উত্তর না, একটা প্রশ্ন ছিল থাকে, স্যার, আপনি সেটা ফ্ল্যাগিং হচ্ছে করতে পারেন। যদি আপনার একটা প্রশ্ন প্রশ্নগুলো ছিল। একটু যদি শেষ করেন, বলা হয়েছিল আপনি একটু লিখে না, রাখেন, আমরা একেবারে হুবহু এইভাবেই আবার উত্তর দেবো। আমরা এটা মানে সেশনের মতোই হবে, আমাদের স্যার করবেন, আপনার যত প্রশ্ন আছে আপনাদের সেগুলোর উত্তর দিবেন। তো এইভাবে আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিলেন, চেষ্টা করলেন। 41 নম্বর পর্যন্ত এখানে আছে, মানে 40টা হচ্ছে 2 মার্ক করে 80, আর একটা হচ্ছে আপনার সিনারিও বেসে 20।
এই 100 মার্কের উত্তর দেয়া যদি আপনার হয়ে যায়, তো দেন আপনি ফিনিশ অ্যাটেম্প্ট। ফিনিশ অ্যাটেম্প্টে অর্থাৎ আমার পরীক্ষা মোটামুটি শেষ। আমি এখন পরীক্ষাটা ক্লোজ করব। ক্লোজ করার পদ্ধতিটা আমি আপনাদের দেখাচ্ছি। ফিনিশ অ্যাটেম্প্টে দিলে আমাকে সবগুলো প্রশ্নের সামারিটা এরা দেখাবে। সামারিটা দেখেন এইখানে। এই যে আমি অ্যান্সার দিছি একটা, অ্যান্সার সেট। এইখানে 1 নম্বর সিনারিও বেসডে আমি জাস্ট ওই যে একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। ইনকমপ্লিট অ্যান্সার। বাকিগুলো কিন্তু কোথাও নট ইয়েট অ্যান্সার্ড এরকম দেখাচ্ছে। ঠিক আছে? নট ইয়েট অ্যান্সার্ড। এইখানে এই যদি আপনারা এইখানে এই মানে এটাও একটা মানে চেকিং এর জায়গা আর কি। যেইখানেও আপনি চেক করতে পারেন যে আপনার খাতাটার আসলে কি অবস্থা, আপনার প্রশ্নটার কি অবস্থা। এইখানে যদি দেখা যায় যে না ভুলক্রমে আমার এই 39 নম্বর প্রশ্নটা এখনো উত্তর দেওয়া হয় নাই, আমি তো উত্তর দিব। অথবা আপনার যে কোনো কারণে মনে হইলো যে আপনার ইসে যাওয়া দরকার, আপনার আবার ওই পেজে যাওয়া দরকার। আপনি রিটার্ন টু অ্যাটেম্প্ট দিলে আপনি কিন্তু আবার প্রশ্নের পত্রে চলে যেতে পারবেন। মানে এইখানে চলে আসলে যে আর প্রশ্নে যাওয়া যাবে না, বিষয়টা এরকম না। আপনি রিটার্ন টু অ্যাটেম্প্ট দিলে আবার প্রশ্নে চলে যাবেন। এইখানে যায় আপনার মনে হচ্ছে না এটা সি হবে না, এটা বি হবে বা অন্য কিছু হবে, আপনি কিন্তু আবার আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। তো এইভাবে যাই হোক আমার সময় চলে গেল, ধরেন সময় 1.5 ঘন্টা পরীক্ষা, সময় চলে যাচ্ছে। যাওয়ার পরে আপনি ফাইনালি সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়েছেন। আপনি মোটামুটি 100% কনফিডেন্ট যে আমার আর কিছু বাকি নাই। তখন আপনি এই যে এইখানে 2টা অপশন, সাবমিট অল এন্ড ফিনিশ। দেখেন সাবমিটে ক্লিক করার পরেও সরাসরি কিন্তু সাবমিট হবে না। সাবমিটে মানে এইখানে তো রিটার্নের অপশন আছেই। তারপরে আমি সাবমিটে যদি ক্লিক করি যে আমার পরীক্ষা শেষ, তাও এটা সরাসরি আপনাকে সাবমিট না করে, সাবমিট পেজে না নিয়ে আপনাকে আরেকটা মেসেজ দিবে। স্যার আজকের ক্লাসটা কি রেকর্ডিং করা হচ্ছে? আমি তো প্রথমে জয়েন করতে পারিনি। রেকর্ডিং এর বিষয়টা স্যার বলতে পারবে। রেকর্ডিং হচ্ছে বোধহয় না? স্যার আজকে এটা তো রেকর্ডিং হচ্ছে বোধহয় না? হ্যাঁ। আপনি কন্টিনিউ করেন, তারপরে বাকিটা আমি কন্টিনিউ করব। জি জি জি, আমি তো শেষ আমার প্রায়। ওয়াহিদের আর কিছু আছে শেষ আপনার? আমি শুধু আমার শেষ বলা যায়, আমি শুধু ওই যে ফিনিশ যেটা দেখাচ্ছিলাম হ্যাঁ, যে যে আমার সাবমিট করার পরে কনফার্মেশন চাইবে, ওইটা একটু দেখায় দেন ওদের। হ্যাঁ কনফার্মেশন দিয়ে দিলেই আমার হয়ে যাবে। সাবমিট করলে ওটা দেখা আমার পরীক্ষা। এরপরে আপনাদের সাথে স্যার যত প্রশ্ন আছে আপনাদের এই যে টাইম শিডিউল নিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম হয়, সেগুলো কিভাবে সলভ করা হবে, কি কি আনতে পারবেন, কি কি আনতে পারবেন না, সবকিছু স্যার কথা বলবে। যত প্রশ্ন আছে আমার মনে হয় স্যারের কাছে করতে পারেন। আমার পর্বটা সাবমিট দিলেই শেষ। স্ক্রিনটা অফ করে দেই। আর সবশেষে আবারও দুঃখিত, এই মাঝখানে মানে ডিভাইসগত কারণে একটু প্রবলেম হওয়াতে। আমার মনে হয় স্যার এখন আপনি করতে পারেন, যদি প্রশ্নের উত্তরগুলো যেগুলো আছে আপনাদের যত ধরনের কনফিউশন আছে আপনার প্রশ্ন করতে পারেন। স্যার উত্তর দিবে, যদি প্রয়োজন হয় আমিও কথা বলবো। থ্যাংক ইউ ওয়াহিদ স্যার। আমাকে শোনা যায়? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদেরকেও ধন্যবাদ। ওয়াহিদ সাহেব আপনাকেও ধন্যবাদ।
আপনাদের প্রশ্নের আগে দু একটা কথা বলে নেই, যেমনটা ওয়াহিদ সাহেব বললেন, আমাদের এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। সুতরাং প্রশ্ন ভুল হলে নাম্বার মাইনাস হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নাই, আপনারা সেই বিষয়টা খেয়াল করবেন। আর যে কোনো প্রশ্ন থেকে যে কোনো প্রশ্নে আপনি যেতে পারবেন, প্রয়োজনে আবার প্রথমে ব্যাক করতে পারবেন। কেমনে ফ্ল্যাগ করতে হয় সেটাও দেখিয়েছেন। আপনি চাইলে ডান পাশে যে টেবিলের মতো দেখতে পাচ্ছেন, যে নাম্বারে ক্লিক করবেন আপনাকে সরাসরি সেই নাম্বারের প্রশ্নে নিয়ে যাবে। ফ্ল্যাগ করে রাখলে আপনি সেই প্রশ্নটা রিভিজিট করবেন, ফ্ল্যাগের ওই নাম্বারে ক্লিক করলে সেখানে ব্যাক করতে পারবেন। এবং সাবমিট করার সময় আপনার কাছে কনফার্মেশন চাইবে আপনি সত্যি সত্যি সাবমিট করতে চান কিনা। যদি আপনি ইয়েস দিয়ে দেন, সাবমিট একবার হয়ে গেলে সেখানে আর ব্যাক করার সুযোগ নেই, কিন্তু কনফার্মেশনের আগে আপনি চাইলে আবারও ব্যাক করতে পারবেন। আর এমন যদি হয় যে আপনি সাবমিট করেন নাই, সময় চলে গেছে, তাহলে অটোমেটিক সাবমিশন হয়ে যাবে, আপনি সিস্টেম থেকে বের হয়ে যাবেন। বাট আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার যতটুকু আনসার হয়েছিল ততটুকু আপনার এটা সেভ হবে এবং ততটুকুর জন্য আপনি নাম্বার পাবেন। আপাতত আমাদের এন্ডে এই বিষয়গুলো এটুকুই ছিল। এখন আপনাদের প্রশ্ন অবশ্যই এক এক করে করবেন, আমরা এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার আমার প্রথম হাত প্রশ্নটা হচ্ছে তুলেছেন স্যার, মিজানুর রহমান হাত তুলেছেন, বলেন। মিজানুর রহমান আনমিউট করে আপনার প্রশ্নটা বলেন। স্যার এই হাত তোলা অনেক আগে ছিল স্যার, এখন নতুন করে প্রশ্ন করার জন্য কোনো হাত তুললি নেই স্যার। আচ্ছা, তাহলে আপনার কোনো প্রশ্ন নাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, কারো প্রশ্ন থাকলে তুমি প্রশ্নটা করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন ওয়ালাইকুম ছিল আসসালাম। যে রেকর্ডিংটা কি শনিবার দেওয়া হবে নাকি স্যার আজকে বা দেওয়া হবে মেলে? এটা আমি আইটির সাথে কথা বলি। আর এই জাতীয় রেকর্ড আমাদের কিন্তু অনলাইনে আছে আরো, এই একই জাতীয় রেকর্ড আরো আছে। আর আমি আইটি কে বলছি যত তাড়াতাড়ি পারে দিয়ে দেবে। ওকে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে মানে সেন্টার আমি যদি ঢাকায় দিই স্যার, সেটা চিটাং থেকে কি স্যার অ্যাটেন্ড করা যাবে স্যার? না, আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে সিনারিও বেসড কোশ্চেনটাতে কি পার্শিয়াল মার্কিং আছে? স্যার আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যালো একটু লক্ষ্য করেন, একটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন। পার্সিয়াল মার্কিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এমন যদি হয় যে কোন প্রশ্নের উত্তর আসলে তিনটা রাইট, একটা অপশনের মধ্যে তিনটা অপশন রাইট মনে করেন, এখানে আপনি যদি একটা অপশনে ক্লিক করেন আর কোনোটাই করলেন না, তাহলে 3 ভাগের 1 ভাগ নাম্বার পাবেন। যদি দুইটা অপশনে ক্লিক করেন তাহলে আপনি 3 ভাগের 2 ভাগ নাম্বার পাবেন। কিন্তু যদি কোনো ভুল উত্তর দেন, মনে করেন আপনি 3টা আনসার দিলেন, 2টা রাইট একটা ভুল, আপনি কিছুই পাবেন না, এখানে শূন্য। এই পার্সিয়ালের যে জায়গাটা শুধু এটুকুই, তাছাড়া যেখানে সিঙ্গেল কোশ্চেন সিঙ্গেল ক্লিক সেখানে পার্সিয়াল নাম্বার নেই, থাকার সুযোগও নেই। আর সিনারিও বেস কোশ্চেনের মধ্যে পার্সিয়াল নাম্বার বলতে যদি এমন হয়, যেমন অ্যাকাউন্টিং এ সিনারিও বেস কোশ্চেনে প্রশ্ন আছে 10টা, মার্ক আছে 20, আপনার একটা রাইট হলে 2 পাবেন, 2টা রাইট হলে 4 পাবেন, 5টা রাইট হলে 10 পাবেন। আপনি যদি পার্সিয়াল নাম্বার বলতে এটা মিন করে থাকেন তাহলে ইয়েস, এই নাম্বারগুলো আপনার যে কয়টা রাইট হবে সেই কয়টার নাম্বার আপনি পাবেন। জি স্যার, আমি এটাই বলেছিলাম। আমার একটা ফলো আপ কোশ্চেন আছে যে যেখানে হচ্ছে একের অধিক রাইট অ্যান্সার হতে পারে, সেখানে যদি আমি ভুলক্রমে একটা ভুল অ্যান্সার দিয়ে দিই তাহলে আমি 0 পাবো ওই প্রশ্নটাতে। ওই প্রশ্নের উত্তরে আপনি কোনো নাম্বার পাবেন না। আচ্ছা আচ্ছা। এবং সেটা সিনারিও বেস না, কিন্তু সেটা হচ্ছে যেখানে জি জি, আলাদা Multiple- প্রশ্ন, 2 মার্কের যে প্রশ্নটা। জি জি, আচ্ছা বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন স্যার। স্যার আমাদের সঙ্গে যদি ডিভাইস ব্যাগ থাকে ওইটা আপনাদের কাছে জমা দিয়ে নিলে হবে না? আমাদের প্রত্যেকটা সেন্টারের ঢোকার সময় গেটের বাইরে আমাদের প্রতিনিধি থাকবে,
সেখানে আপনি ডিভাইস জমা দিবেন, ওরা একটা স্টিকার দেবে আপনাকে, আপনার অ্যাডমিট কার্ডের গায়ে হয়তো একটা নাম্বার লিখে দেবে। আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখাবেন, ও আপনার ওই নাম্বারের সাথে কানেক্টেড যে ডিভাইস সেটা আপনাকে ব্যাক করে দেবে। বাট এটা ভুলে গেছিলাম, সাথে ছিল, মনে নাই, এটা নিয়ে যদি আপনি পরীক্ষার হলে ঢুকেন, আমাদের অফিস অর্ডার দেখবেন, আপনি ইনস্ট্যান্টলি এক্সপেল হয়ে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, অ্যাকাউন্টিং এ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমাদের যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট টোটাল যোগ করে 1 লক্ষ টাকা আসলো, তাহলে সেটা কি আমরা 1 লক্ষ টাকা বসাবো নাকি মাইনাস ফিগার বা ব্রেকেটে বসাবো? এটা নির্ভর করবে, আপনার যদি মাইনাস দেওয়ার দরকার পড়ে, অর্থাৎ নেগেটিভ ফিগার থাকে, তাহলে আপনি মাইনাস চিহ্ন দিতে পারেন, ব্র্যাকেট দিলেও হবে। আপনি অ্যাকাউন্টিং এ যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ডিজিটের মাঝখানে কোনো কমা ব্যবহার করবেন না। আপনি মাইনাস দিলেও হবে, ব্র্যাকেট দিলেও হবে। স্যার, আমাদের স্যার, আমার একটা question ছিল। এক্সপেন্স যদি হয়, তাহলে সেটা কি আমরা প্লাস ফিগারে দিব নাকি মাইনাস ফিগারে দিব? আপনি কোনো ফিগার না দেওয়ার অর্থই হচ্ছে ওটা প্লাস, মানে কোনো প্লাস মাইনাস চিহ্ন না দেওয়ার অর্থই হচ্ছে ওটা প্লাস। যদি নেগেটিভ ফিগার হয় তাহলে আপনি মাইনাস চিহ্ন দিবেন অথবা ব্র্যাকেট দিবেন। স্যার, আমাদের ম্যানুয়ালে একটা কথা লেখা ছিল যে যদি এক্সপেন্স বা লস হয় তাহলে ব্রেকেটে অথবা মাইনাস ফিগারে বসাতে হবে। আপনাকে স্যার, এই কথাটা অ্যাকাউন্টিং এ যে স্পেস দেয়া থাকবে, যারা কথা বলছেন একটু মিউট হন। আপনার যে স্পেস দেয়া থাকবে ওখানে সংখ্যা লিখতে হবে। আপনি লাভ লস যা কিছুই লেখেন ওখানে একটা সংখ্যা লিখতে হবে। সেই সংখ্যাটা যদি নেগেটিভ নেচারের হয় তাহলে আপনি সেখানে মাইনাস দিয়ে লিখতে পারবেন, ব্র্যাকেট দিয়ে লিখতে পারবেন। ক্যালকুলেশন আপনি আপনার মতো করে করবেন। বাট ওইটার যদি ফিগারটা মাইনাস ফিগারের হয় তাহলে আপনি মাইনাস দিতে পারবেন, ব্র্যাকেট দিতে পারবেন। যদি মাইনাস বা ব্র্যাকেট না দেন তার অর্থ হচ্ছে এটা হচ্ছে পজিটিভ ডিজিট আর কি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, এখানে আমরা মাইনাস ফিগার বলতে আমার সেলস থেকে যে আমি কস্ট অফ গুডস সোল্ড আমি নরমালি আমরা বিয়োগ করি, তো আমরা গ্রস প্রফিটটা বের করি। এখন ওই কস্ট অফ গুডস সোল্ড বলতে আমি আপনাকে অঙ্কের ক্লাস নেয়ার ব্যাপারে কথা বলতে পারবো না। আমি শুধু না স্যার, আমি ফিগার আপনি যেটা বসাবেন, অর্থাৎ আমি বলি আপনাকে, আপনি যে স্পেস থাকবে সেখানে একটা ডিজিট বসাবেন, হতে পারে সেটা 1 লাখ। তো সেই 1 লাখ যদি আপনি কোনো চিহ্ন ব্যবহার না করেন তাহলে এটা হচ্ছে পজিটিভ ফিগার বা প্রফিট যাই বলেন আপনি। আর যদি এটা নেগেটিভ ফিগার হয় তাহলে তার আগে মাইনাস দিতে পারবেন, ব্র্যাকেট দিতে পারবেন। দ্যাটস ইট। আমি যেটা বলতেছি, সেলস থেকে আমার কস্ট অফ সেলসটা আপনি বিয়োগ করে আমি গ্রস প্রফিট বের করি। বাট ওই ফিগারটা তো স্যার আমার প্লাস ফিগারই। আমার কস্ট অফ সেলস এর যে ফিগার ওইটা তো আমার প্লাস ফিগারই, বাট ওইটা তো আমি তো আপনি কোনো মাইনাস চিহ্ন করি। দিবেন না, তাহলে আপনি কোনো চিহ্ন ব্যবহার করবেন না। স্যার, আপনি আবার শুধু এটা ফিগারটাই লিখবেন, কোনো চিহ্ন ব্যবহার করবেন না। স্যার, ম্যানুয়ালে আমাদের স্পষ্টভাবে বলা আছে যদি এক্সপেন্স হয় তাহলে মাইনাস ফিগারে বসাতে হবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। আপনি যা বলছেন সেটা আপনি ম্যানুয়ালি ভালো করে দেখেন, আপনার টিচারকে জিজ্ঞাসা করেন। আমি সিস্টেমে কি দেবেন সেটাই বলছি আপনাকে। সিস্টেমে কি দেবেন আমি আপনাকে সেটাই বলছি। সিস্টেমে আপনি দিবেন যদি আপনি মনে করেন এটা ডিজিটটা নেগেটিভ ডিজিট বা মাইনাস দেওয়া দরকার আপনার, বা ডেফিসিট দেখাতে চান, তাহলে আপনি মাইনাস ফিগার বা ব্র্যাকেট দিবেন। ক্যালকুলেশন আপনি কি করবেন, কোত্থেকে পেয়েছেন সেটা অন্য ইস্যু। আপনি ডিজিটের মধ্যে অর্থাৎ স্পেসের মধ্যে যা লিখবেন সেটা যদি ডেফিসিট হয় বা মাইনাস ফিগারের হয় আপনি মাইনাস বা ব্র্যাকেট দিবেন। যদি মাইনাস বা ব্র্যাকেট না দেন তাহলে এটা হচ্ছে পজিটিভ ফিগার। এটা হচ্ছে মেসেজ। স্যার, আমি একটু এটার উপর আসসালামু আলাইকুম। করা যাবে না, তাই না? হ্যালো স্যার, জি বলুন। স্যার, দশমিক ইউজ করা যাবে? দশমিক দশমিক ইউজ করা, ওয়াহিদ আছেন লাইনে? ওয়াহিদ লাইনে আছেন? জি জি জি, আমি আসছি। দশমিক কি আমরা সিস্টেমে অ্যালাউ করি? না, দশমিক এলাও করি না। আমাদের কোনো দশমিক আসবেও না। মানে যেভাবে অঙ্কগুলো করা আছে তাতে দশমিক আসার কথা না। আপনাদের ক্যালকুলেশনে যদি আসে দশমিক দিবেন না, দশমিক এলাও করেন না। শুধু দশমিক ফিগারটা। দেওয়ার দরকার নেই। স্যার, আমার একটা ফলো আপ কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কেবল যে কোশ্চেনটা করা হয়েছিল যে কস্ট অফ সেল,
কস্ট অফ সেলের অ্যামাউন্টটা আমরা যখন বের করি তখন তো সেটা পজিটিভেই বের হয়, বাট আমরা যখন পিএনএল করি তখন ওটা মাইনাস করি আর কি সেল থেকে। সো আমরা ভাই আমি আপনাকে সংক্ষেপে বলি, আপনি বা আপনাদের মতো যারা এই জিনিসটা নিয়ে কনফিউশনে আছেন তাদের জন্য বলছি। আপনি ফিগারটা দেখবেন, নেচার না, শুধু ফিগারটা দেখবেন। নেচার দেখার দরকার নাই, যে কস্ট অফ সেলস বা সেলস এগুলোর নেচার কি, নেচারটা দেখার দরকার নাই। আপনি ফিগারটা দেখেন, যেমন ডেপ্রিসিয়েশন অলওয়েজ আপনার কি বলে সম্পত্তি থেকে মাইনাস হয় ডেপ্রিসিয়েশন। আপনার এই ডেপ্রিসিয়েশন মাইনাস না, ডেপ্রিসিয়েশন ফিগারটা কি, ফিগারটা দেখেন, নেচারটা দেখেন, যা দেখার দরকার নেই। মাইনাস ফিগারটা আমি একেবারে ক্লিয়ার করে বলে দিই, মাইনাস ফিগারটা তখনই হবে, আমি একটা শুধু হিন্টস দিয়ে দিই। যেমন ধরেন প্রশ্নে যদি আপনাকে লেখা থাকে যে একটা জিনিস ইনক্রিজ অবলিক ডিক্রিজ, এরকম যদি লেখা থাকে প্রফিট অবলিক লস, সেই ক্ষেত্রে যদি ডিক্রিজ হয় তাহলে শুধু মাইনাস ফিগারটা আসবে, নেচার না কিন্তু ওই ফিগারটা কি যে মাইনাস হবে। যদি লস হয় এরকম, এছাড়া কোনোদিনও কস্ট অফ গুড সোল্ড বলেন, প্রফিট বলেন, ট্যাক্স বলেন, এইগুলোর নেচার আপনার দেখা যাবে না, ফিগারটা দেখতে হবে। ফিগার কখনো মাইনাস হয় না, এগুলো ফিগারটা অলওয়েজ পজিটিভই থাকে। মাইনাস হয় এলো যে যখন আপনার লস হয়, লসটা আপনি কিভাবে দিবেন। তো শুধুমাত্র যেখানে যেসব জায়গায় এরকম অবলিক দেওয়া থাকবে যে দুইটার যে কোনো একটা হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, সেই সব জায়গায় অনলি আপনারা এই ব্র্যাকেট বা মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারবেন বা করবেন। আমি এর চেয়ে বেশি আর হিন্ট দিতে পারতেছি না, আশা করি বুঝতে পারছেন আপনারা। বুঝতে পারছি না স্যার। স্যার, এখানে আবার আমাদের ম্যানুয়ালি একটা কথা বলা ছিল যে যদি এক্সপেন্স হয় তাহলে সেটা মাইনাস ফিগারে বসাতে হবে আমাদের ভাই manually এটা তো লেখা আছে। আমরাও শিখছি ভাই, আমি আপনাকে সরি, আমি আপনারা আবার বলছি, এটা তো আমরাও জানি স্যালারি অলওয়েজ খরচের খাতে যায়। এখন স্যালারি যদি আপনাকে বলে যে স্যালারি কত, আপনি কি ওইটার মাইনাস চিহ্ন দিয়ে লিখবেন স্যালারি 10,000? আপনি তো স্যালারি 10,000 লিখতেছেন, স্যালারির নেচারটা কি, সেটা একটা খরচের খাত। ইন্টারেস্ট এটা খরচের কাজ, ডেপ্রিসিয়েশন এটা খরচের কাজ, ওয়েজেস খরচের কাজ। কিন্তু এগুলো কি আপনি যখন উত্তর লিখবেন, যে আপনার প্রশ্ন যখন দেওয়া থাকবে যে উপরের এইটি পরে আপনি টোটাল স্যালারি বের করেন, তখন কি আপনি ওইটার মাইনাস ফিগার দিয়ে লিখবেন? বুঝতে পারছি স্যার। স্যার যদি স্যার পিএনএল এ আমাদের লস আছে তখন তো ওইটা ব্রেকেটে দেখানো লাগবে, তাই না? আপনাকে আমি আবারও বলি, যেই সব জায়গায় আপনি প্রশ্নটা দেখলে বুঝতে পারবেন, প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন যে আপনার কাছে এখানে চাইছে কি। প্রশ্নে যদি পজিটিভ নেগেটিভ দুইটা অপশন দেয়া থাকে, আপনি আগে এটা দেখবেন, এর বাইরে নাই বললেই চলে। মানে প্রশ্নের নেচার প্রশ্নটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কি আমার পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। আপনার মনে করেন দেওয়া আছে শুধু প্রফিট কত, প্রফিট যদি দেয়া থাকে তাহলে তো আপনার এখানে লস, তার মানে কি অঙ্কে আপনাকে বইলেই দিচ্ছে যে এখানে লস হবে না। যদি লসের অপশন থাকতো তাহলে তো প্রফিট অবলিক লস দিত, তাই না? শুধু যদি প্রফিট লেখা থাকে তার মানে তো মানে এগুলো তো সেন্সের ব্যাপার ভাই, এগুলো তো আপনাকে বুঝতে হবে যে আপনি যেহেতু প্রফিটের কথা বলছে তার মানে এখানে আমার লস হওয়ারই কোনো সম্ভাবনা নাই। শুধু ইনক্রিজ যদি বলে তাহলে এখানে ডিক্রিজের কোনো অপশনই নাই। মানে প্রশ্ন যারা করেছে আমাদের এখানে যেভাবে সেটা, এটা তো তারা তো ওইভাবেই সাজাইছে। আপনাকে কনফিউজ করবে কখন, যখন আপনাকে দিবে যে আপনি বলেন যে অ্যাসেট ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, এক্সপেন্সিভ ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, প্রফিট অবলিক লস এরকম দেওয়া থাকবে, তখনই আপনার এই মাইনাস ফিগারে, মানে আপনাকে প্রশ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন যে এইখানে আসলে মাইনাস ফিগারের অস্তিত্ব আছে কিনা। ঠিক আছে? তাছাড়া এমনিতে ওই নেচারে যায় না যে ডেপ্রিসিয়েশন মাইনাস হয়, স্যালারি পিএল অ্যাকাউন্টে মাইনাস, মানে খরচের খাতে বসে, এইগুলা না। যেহেতু এখানে শুধু ফিগার বসাবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। স্যার আমি একটা বলেন। বিষয় একটু বলতে স্যার, চাইছিলাম, একটা এটা প্রশ্ন বিষয় ছিল একজন স্যার। একজন করে আসেন, একজন স্যার করে ভাই। বলেন, একজন একজন করে বলেন, একজন একজন স্যার করে বলেন। আমি যদি স্যার কোন এমসিকিউ এর স্যার মানে এটা কারেক্ট আনসার হচ্ছে দুইটা, আমার একটা কারেক্ট আনসার হয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি আমি অর্ধেক মার্কস পেতে পারি নাকি না, মানে জিরো? যদি একটা আনসার করেন এবং সেটা কারেক্ট হলে আপনি অর্ধেক নাম্বার পাবেন, কিন্তু একটা কারেক্ট হচ্ছে আর একটা ভুল হয়েছে তাহলে আপনি নাম্বার পাবেন না। স্যার আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি স্যার মাত্র যে বিষয়টা এখন মানে মাত্র যেটা বলা হলো, আমি একটু মানে সংক্ষেপে বলি আপনার জিনিসটা আমি জানি ব্যাখ্যা করতে চাচ্ছি। প্রফিট এবং লস, ধরেন সাপোজ রেভিনিউ 1 লক্ষ টাকা। আপনার অবগতির জন্য বলে ভাই, এটা অ্যাকাউন্টিং এর ক্লাসের বিষয় না, এটা সিস্টেমের বিষয়। প্রফিট লস নেচার এগুলো আপনি ক্যালকুলেট করে যখন ডিজিট বসাবেন, ওখানে ডিজিট বসানোর জায়গাটা আছে।
সেই ডিজিটটা যদি ডেফিসিট কোনো নেচারের হয় তাহলে আপনি মাইনাস দিবেন, মাইনাস দেওয়ার দরকার না পড়লে আপনি দিবেন না। এখানে আপনার প্রফিট লস এই অঙ্ক এই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করার স্পেস নেই। স্যার মানে জি। স্যার আমার প্রশ্ন স্যার মানে কোন কোশ্চেনে যদি স্যার তিনটা যদি আনসার যদি থাকে স্যার, আমি যদি দুইটা যদি কারেক্ট করতে পারি স্যার, তাহলে এই ক্ষেত্রে কি হবে? মানে একটা তো আমার মানে দাগাই নেই। আপনার But এটার question এর উত্তর answer একবার দিবেন। দিয়েছে, আপনি যদি তখন না বুঝে থাকেন আবারও লক্ষ্য করেন, আপনি যে দুইটা আনসার দিয়েছেন সেই দুটাই যদি রাইট হয় জি স্যার। তাহলে আংশিক নাম্বার পাবেন। কিন্তু যদি দুইটার আনসার দিয়েছেন একটা ভুল একটা রাইট আনসার, তাহলে নাম্বার পাবেন না। জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, আমার স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার সিনারিও বেস কোশ্চেনে অর্ধেক যদি নাম্বার দিই তাহলে কি বাকি অর্ধেক নাম্বার পাবো? মানে ব্যাপারটা কি এরকম যে 10টা প্রশ্ন আছে, আপনি 5টা আনসার করতেন, ব্যাপারটা কি আপনার প্রশ্ন কি এটা? জি জি জি, আপনি 5টা আনসার করলে 5টার নাম্বার পাবেন। ওকে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার সকল জি, ধরনের বলেন। ক্ষেত্রে মতো তো কমা ইউজ করা যাবে না, তাই না? না, আপনার ডিজিট যেখানে আছে, বিশেষ করে আপনার অ্যাকাউন্টিং ছাড়া অন্য কোথাও লেখার কোনো সুযোগ নাই, অন্য সব সাবজেক্টে শুধু ক্লিক করতে হবে। অ্যাকাউন্টিং এর সিনারিও বেস কোশ্চেনে ডিজিট লেখার যে স্পেস গুলো আছে আপনারা কোনো কমা ব্যবহার করবেন না। স্যার একের অধিক উত্তর থাকলে সবগুলো তো দাগাতে পারবো না। বুঝি নাই। একের অধিক যদি স্যার অপশনে উত্তর থাকে সবগুলো তো স্যার দাগাতে পারবো না। সবগুলো দাগাবেন কেন? একের অধিক যদি 2টা প্রশ্ন থাকে তো আপনি 2টা রাইট আনসার দাগাবেন, আপনি সবগুলো দাগাবেন কেন? মানে স্যার আমি বলতে চাচ্ছি যে কয়টা থাকে আর কি স্যার। হ্যাঁ, অবশ্যই পারবেন। যে কয়টা আনসার রাইট আছে আপনি দাগাইতেই পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, ক্লাসে জয়েন করার আগ দিক দিয়ে কুইজ পাসওয়ার্ড ব্যাপারে যদি একটু বলতেন। আপনি যখন পরীক্ষার হলে ঢুকবেন, আমার ধারণা আপনি পরে জয়েন করেছেন। আপনি জি, স্যার। যখন পরীক্ষার হলে ঢুকবেন তখন আপনার একটা জেনারেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটা দিয়ে আপনি সিস্টেমে লগ ইন করবেন। আর আপনার পরীক্ষা যদি 10টায় হয় তাহলে ঠিক 10টার সময় যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি কুইজ পাসওয়ার্ড আপনাকে বলে দিবেন। আপনি কুইজ পাসওয়ার্ড দিয়ে এন্টার করলে তখন আপনি কোশ্চেন দেখতে পাবেন। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমরা কি সকল ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো? স্যার ওই যে লঞ্চ সাইট ছিল, যে ক্যালকুলেটর দিয়ে ডাটা সেভ করা যায় না এবং ডাটা ট্রান্সমিট করা যায় না, সেই জাতীয় ক্যালকুলেটর ব্যবহার করবেন। এখানে সায়েন্টিফিক আনসায়েন্টিফিক ইস্যু না, ইস্যু হচ্ছে ওই ক্যালকুলেটর দিয়ে ডাটা ট্রান্সমিট করা যায় কিনা এবং সেভ করা যায় কিনা। যদি ডাটা সেভ করা যায় বা ট্রান্সমিট করা যায় তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। আমার স্যার মনে আমি হয় আমরা মিটিং এর শেষ প্রান্তে চলে আসছি। স্যার একটা আমার প্রশ্ন মনে ছিল হয় লাস্ট। আপনারা মিটিং থেকে যথেষ্ট উপকৃত লাস্ট হয়েছেন, প্রশ্ন আমরা ছিল। সেটা আশা করি। আগে তো অ্যাকাউন্টিং বেস কোশ্চেনে ইয়া করা থাকতো আর কি, মানে অপশন দিয়ে দিত, এখন কি অপশনটা নাই এখন? অপশন আছে, সেটা হচ্ছে সিনারিও বেস কোশ্চেনের বাইরে যে 80 মার্কের প্রশ্ন হবে, অর্থাৎ একটা সিনারিও বেস কোশ্চেনে 20 মার্ক থাকবে, বাকি 80 স্যার। মার্ক থাকছে অপশন মানে এমসিকিউ। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে শাহেদ ভাই আছেন নাকি? স্যার স্যার এই রাফ ট্যাক্স পেপার নিয়ে পরীক্ষার যদি একটু সিনারিও স্যার বেস বলতেন কোশ্চেনও আমাদের কি যে স্যার ওয়ার্কিং ইয়া পেপারটা থাকবে, দিলেন। রিটেন থাকবে? শাহেদ ভাই আছেন? জি ভাই আছি। শাহেদ ভাই আপনি ধৈর্য ধরে অনেকক্ষণ যাবত আছেন। আমার মনে হয় একটু আপনি আমাদের পরীক্ষার্থী যারা তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনাদের সাথে পরিচয় করে দিই, শাহেদ ভাই আমাদের ডিআরসির সম্মানিত চেয়ারম্যান এবং পরীক্ষা ম্যানেজমেন্ট কমিটিরও চেয়ারম্যান, মানে পরীক্ষা হল ম্যানেজমেন্টের আর কি, হল ম্যানেজমেন্টেরও চেয়ারম্যান তিনি। শাহেদ ভাই আমাদের সাথে আছেন, উনি এখন আপনাদের সাথে কিছু ওনার শেয়ার করবেন, ওনার মতামত শেয়ার করবেন। শাহেদ ভাই আপনি প্লিজ। জি স্যার একটা জি, প্রশ্ন কি এখন সালাম। করা যাবে? আচ্ছা সরি, আমি আজকে বাসা থেকে জয়েন করছি, শরীর খারাপের জন্য অফিসে যাইতে পারি নাই।
আমি একদম শুরু থেকে পুরো আলোচনাটাই শুনছি এবং যেটা দেখলাম যে আসলে যেই কথাগুলো আমি বলি অলরেডি বলা হয়ে গেছে। আমি আর অত রিপিট করব না, খালি আমি দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে সবাইকে দোয়া করি যাতে সবাই একটা ভালো পরীক্ষা দেন, সবাই আপনারা পাশ করেন। তার ফাঁকে ফাঁকে আরেকটা জিনিস মনে করায় দিই, দেখেন আপনারা হয়তো বা শুনে থাকবেন যে আগের পরীক্ষাগুলিতে যে প্রবলেমগুলি হইতো সেখানে আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করতে পারলে এটা আমরা কাউন্সিলে দিতাম, এক্সাম কমিটিকে দিতাম, ওনারা একটা সিদ্ধান্ত নিত, আপনারা কন্টিনিউ করতে পারতেন। বাট এখন কিন্তু আর সেই সুযোগটা নাই। যখন আপনার ইনসিডেন্টটা ঘটবে তখনই সিদ্ধান্ত অলরেডি সিদ্ধান্ত কোনটা, মানে আপনার কোনো অপশনই নাই। সো যেহেতু আসলে এখানে একেবারে আপনার ওয়ার্নিং থেকে শুরু করে এক্সপেল হওয়ার মতো সুযোগ আছে। আমরা ম্যাট্রিক ইন্টারে যে বোর্ড পরীক্ষাগুলি দিছি সেখানে এক্সপেল হইতে একটু সময় লাগে, আমাদের এখানে কিন্তু সেই সময়টাও লাগবে না। এজ এন্ড হোয়েন উই গেট ইট উইল এক্সপেল ইউ। সো একটু সাবধানে থাকেন। এবং আমি আপনাদেরকে একটা ডাটা শেয়ার করি যে আমাদের লাস্ট 3-4 বছরে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আপনাদের বেশিরভাগই যেটা হয় ইলেকট্রনিক ডিভাইস, স্মার্ট ওয়াচ বা ট্রান্সমিটেবল ক্যালকুলেটর, এগুলির ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্যার ভুলে গেছি, তাড়াতাড়ি করে আসা, আর মনে ছিল না, পকেটে রয়ে গেছে, মানে এরকম এক্সকিউজ। মানে মোট কথা কেউই কোনোদিন বলেন না যে না আমি আনছি, সবাই বলছে কোনো না কোনো কারণ দেখাইছে। বাট আনফর্চুনেটলি হোয়াট এভার দ্য রিজন, এইটা দেখার সুযোগ আমাদের নাই, যেটা অলরেডি আফজল ভাই বলছে। এবং এই বছর যেহেতু একটা নোটিশ হয়েছে ফর্মালি এবং এটা ওয়েল সার্কুলেটেড, আপনারা সবাই জানেন এই নোটিশটা। সো আমি আশা করব আপনারা একটু কেয়ারফুল থাকবেন, কারণ এখানে আপনার আমরা চাই না যে এই প্রফেশনাল ইনভেস্টমেন্ট যারা করতেছেন, মাস্টার্স করে ফেলছেন, বিবিএ করে ফেলছেন, তারপর আবার সিএ করতে আসছেন, তার মানে আপনার সবচেয়ে মূল্যবান সময় এটা। একটা চাকরি করলে অনেকগুলি টাকা পাইতেন, কিন্তু এখন টাকা পাচ্ছেন না, শুধু শুধু একটা বাজে রেকর্ড যাতে না হয় সেদিকে একটু আপনারা খেয়াল রাখবেন, আমাদেরকে হেল্প করবেন। আমরা সব সময় আপনাদের পরীক্ষা হলে উপস্থিত থাকবো, আমি থাকবো, আমার কলিগরা থাকবে, অন্যান্য চার্ট অ্যাকাউন্টেন্টরা থাকবে, আমাদের আইটির লোক থাকবে, টেকনিক্যাল সবাই থাকবে। একদম শুরুতে একদিন একটা কথা বলছিলেন যে আপনারা কনফিউজড হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। না, অস্থির হওয়ার কোনো দরকার নেই। হোয়াট এভার ইট ইজ, আপনার অর্ধেক পরীক্ষা দিচ্ছেন, হঠাৎ করে স্ক্রিন চলে গেছে, মনে করেন কখনো হয় না এই পর্যন্ত, কিন্তু চলে গেছে, আপনি অস্থির হয় না, আপনি আপনার পাশের যে ইনভিজিলেটর আছে ওনাকে ইনফর্ম করেন, হি উইল টেক কেয়ার। ঠিক আছে? সো একদমই ভয়ের কিছু নাই। কোনো প্রবলেম হলে একদম আমাদের স্ট্যান্ড বাই লোক থাকবে। আফজাল ভাই তো আছেই, আমরা আছি, সবাই আছি, আইসিবি আছে, আপনাদের জন্যই তো আইসিবি। আলটিমেটলি আপনারা ভালো করলেই তো আইসিবি ভালো করবে। সো এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আমি স্যার আর এখানে এই কি বিষয়ে একটু কিছু বিষয় বলা যাবে একটা বিষয়, মানে স্যার জি বলেন। পাশের বিষয়টা কেমন এটা যদি একটু বলতেন, মানে কতর পাশের বিষয় মধ্যে, বলতে মানে কত পেলে পাস, কিংবা এটা কি কোনো নির্দিষ্ট আছে যে এতজন পরীক্ষা দিলে এতজন টিকবে এরকম কিছু? না না না, এরকম কোনো নিয়ম নাই। এটা আমাদের হেড অফ এক্সাম আফজাল ভাই এটা বলবে কিনা আমি জানি না, আর এটা আদৌ আছে কিনা এটাও আমি জানি না। আজ পর্যন্ত আমি যখন পড়ালেখা করছি তখনও আমি জানতে চেষ্টা করি না, এখনো আমি এটা জানতে চেষ্টা করি না। কারণ প্রফেশনাল এক্সাম ভাই, আপনি অতটুকু ভালো পরীক্ষা দিলে, যেটা করলে আপনার এক্সামিনার মনে করবে যে না আপনি ভালো, তখনই আপনি পাস করবেন। তারপরে একটা তো কিছু থাকবেই, এইটা আমাদের আফজাল ভাই বলবেন। তা আমি আমার কথা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক। আফজাল ভাই যদি ওনার প্রশ্নের অ্যান্সার দেন, আমি দিচ্ছি না ওটা। ফাহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে আছেন। আমাদের রকনুজ্জামান স্যারও ছিলেন অনেকক্ষণ, আমি জানি না উনি এখনো কানেক্টেড আছেন কিনা। তো আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে আইসিবি কাউকে আমি পাস বা কানেক্টেড ফেল আছি আফজল সাহেব, কোনো প্রসঙ্গ থাকলে আমি কানেক্টেড আছি। না, আপনি লাস্টে ওই যে দু একটা ছাত্রদের কনক্লুশনটা যদি দিয়ে দিতেন। তার আগে একটা ছাত্র একটা প্রশ্ন করেছে, আইসিবি কাউকে পাসও করায় না, ফেলও করায় না, পাস বা ফেল যা করার আপনিই করেন। এটা আপনি ভালো পরীক্ষা দিলে, পাস করার মতো পরীক্ষা দিলে আপনি পাস করবেন, খারাপ পরীক্ষা দিলে ফেল করবেন। আপনার ফলাফল আপনার হাতে। আইসিবি শুধু এটা অর্গানাইজ করে এবং ডিসেমিনেট করে। সুতরাং আপনি ভালো করে আর পরীক্ষা একটা দিবেন। প্রশ্ন ছিল লাস্ট, স্যার আমরা কি মক টেস্ট প্রশ্ন দিতে পারবো? আমি আপনারা যে সাইট দেখালেন অনলাইনে কি মক টেস্ট দিতে পারবো? বুঝি নাই। স্যার ওই যে মক সিবিটি যে সাইটে আমাদেরকে টিউটোরিয়াল দেখানো হলো, পরীক্ষার আগে কি আমরা মক টেস্ট দিতে পারবো ওখানে? পরীক্ষার আগে আমাদের হাতে আর সময় নেই। আমাদের হয় বা হাতে কালকে দিতে হবে। আমাদের হাতে আর সময় নেই। মক টেস্ট নেওয়ার মতো, প্রথমত মক টেস্ট গুলো তো আসলে
আমি যতটুকু বুঝি তাতে আমাদের যারা ক্লাসের দায়িত্বে আছেন তারা এই বিষয়গুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করেছেন। আমরা এক্সামিনেশনের মূল বডি, আমরা মূল এক্সামটাই নেই, মক গুলো আসলে নেওয়ার সাথে জড়িত না। But, আপনারা ভালো পরীক্ষা দিবেন। আর প্রশ্ন খুব বড় না হলে কুইক করেন, আমি ভিপি স্যারকে লাইনে রেখেছি। জি স্যার ওইটা হয়েছে যে কোনো ইলেকট্রিক ডিভাইস তো নেওয়া যাবে না, সেক্ষেত্রে ওই ব্যাগের মধ্যে কি মোবাইল রেখে সামনে রাখা যাবে কিনা, ওই স্কোপ আছে কিনা? আপনি ব্যাগটা গেটে দিয়ে দেবেন, গেটে আমাদের প্রতিনিধি থাকবে। ওকে, তো একটা স্পিকার দেবে, আপনার হারানোর কোনো ভয় নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আপনি দু একটা কথা বলে আপাতত আমরা আজকের এই মিটিংটা ক্লোজ করি। আর সবশেষে ওই এটুকুই, আমাদের ডিভাইসগত একটু ত্রুটির কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা ভালো পরীক্ষা দিবেন। রোকন স্যার যদি শেষে দু একটা কথা বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, এক্সাম্পল আমি 4 নম্বর প্রশ্নের অ্যান্সার করার পরে 5-এ যাওয়ার পরে খেয়াল হয়েছে যে 4-এ আমার প্রশ্নটা ভুল আছে, তো সেক্ষেত্রে কারেকশন করার সুযোগ আছে কিনা? আমি 4-এ আপনাকে এই কথাটা বহুবার বলা হয়েছে, আপনি যতবার খুশি সাবমিশনের আগে কারেকশন করতে পারবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালাম। রোকন স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আমি। স্যার শেষে দু একটা কথা বললেন, আমরা ক্লোজ করে দিই। আপনি ধৈর্য ধরে এতক্ষণ আছেন, সেজন্য না, আমি কানেক্টেড ছিলাম, আমি কোনো অসুবিধা নাই, সেটা বড় কথা না। আমি আপনাদেরকে শুনছিলাম, ছাত্রদের প্রশ্ন শুনছিলাম। জায়গায় জায়গায় প্রশ্ন এমন ভাবে আসছিল মনে হয় ক্লাসরুমের মতো। এখানে আমি মাঝে মধ্যে মনে হচ্ছিল কি আমি কানেক্ট করে ফেলবো কিনা দু একটা উত্তরের জন্য, বাট এটা হওয়া উচিত নয় এখানে। কারণ ক্লাস টিচার কিভাবে বলেছেন একটু ভিন্ন রকম ঘটলে দেয়ার মাইট বি চান্স অফ গেটিং ডিস্ট্রাক্টেড, সেটা করার কোনো সুযোগ নেওয়া যাবে না। আবার প্রিপারেশনটা এখনো পর্যন্ত আমাদের প্রিয় ছাত্রদের যেটা আছে ওটার উপরে পরীক্ষা দিতে হবে। আর অ্যাকাউন্টিং এর একটা প্রশ্নে ওটা যেহেতু আসলে কম্পিউটারাইজ করা আছে এখানে, এটা মাইনাস চিহ্ন দিয়ে হবে না ব্র্যাকেট দিয়ে হবে, এটা আই এম শিওর। জানি না, এটা ক্লাস টিচার হয়তো আপনাদেরকে ব্রিফ করেছেন, সেটা মানতে হবে। আর কোশ্চেনে হয়তো সেটা আঙ্গিকেই থাকবে। আচ্ছা, এটা গেল একটা দিক। আমার একটা প্রশ্ন আমার একটু কানে লেগেছিল যে আপনাদের কেউ একজন বোধহয় প্রশ্ন করেছিলেন, যেটা আমাদের কন্ট্রোলার সাহেব আনসার করেছেন, বাট এগেইন আমি ওই একটা জায়গায় একটু টাচ করতে চাই যে কতজন পরীক্ষা দিলে কতজন চান্স পাবে বা পাস করবে এমন একটা কথা। এইটা আসলে এটা কোনো বেঞ্চমার্ক এরকম নাই। একটা তো এটা ধরেন আপনি জীবনে যতবার পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষারই একটা বেঞ্চমার্ক নাম্বার আছে, যে আপনি এ কততে পাবেন, বি কততে পাবেন, এ মাইনাস, বি মাইনাস, এ প্লাস। আমরা যখন পড়াশোনা করেছি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এগুলো ছিল। সো এখানেও এরকম কিছু একটা আছে। এখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন নাই, একটা যেটা আছে পাসের একটা বেঞ্চমার্ক আছে। তো সেটা যৌক্তিক কারণে আসলে আপনারা জানতে পারবেন না, এটা জানানোর সুযোগ নাই। এটা কমপ্লিটলি উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য এক্সাম প্রসেস। হাউএভার আপনাদের চেষ্টা থাকবে আপনারা যত বেশি কারেক্ট আনসার করে আসতে পারবেন। আপনারা নিশ্চিত থাকতে পারবেন এখানে এই এক্সাম প্রসেসের সাথে এই যে স্যাররা কথা বললেন আপনাদের এতক্ষণ ধরে, এরা আপনাদের কল্যাণেই এটাতে যুক্ত হয়ে আছেন। আমার অবস্থাও তাই, আমাদের প্রেসিডেন্ট, আমরা সবাই, কারণ আমরা সবাই মিলে আসলে সিএদের একটা বড় ফ্যামিলি। তো এখানে একেবারে যৌক্তিক কোনো কারণ নাই যে আপনি পাস করবেন তো আপনাকে জোর করে কেউ ফেল করিয়ে দিবেন, এটা ভাবার কোনো কারণ নেই। আবার আপনি অনুমান করছেন যে আপনি পরীক্ষা দিয়ে পাস করার মতো পরীক্ষা দিয়েছেন, কিন্তু গড ফরবিড আপনার যথেষ্ট নম্বর না পেয়ে হয়তো আপনি ফেল করেছেন, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যেটা কেউ আপনাকে ফেল করেছেন। আর এখানে আর এই সিস্টেমটাতে তো আরো বিশেষ করে যেখানে আপনার পরবর্তীতে আরো সামনের দিকে গেলে লিখিত পরীক্ষা দিবেন, এখানে লিখিত পরীক্ষার সুযোগও তো যেহেতু নাই, আপনি সিস্টেমে ঢুকে পরীক্ষা দিবেন তো আপনার কম্পিউটার নিজেই রেজাল্ট বের করে ফেলবে বেসড অন দি গিভেন আনসার্স। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যত বেশি কারেক্ট আনসার করা যায়। একটা সুবিধা তো এখানে বোধহয় এই সিস্টেমের, মানে এই সিস্টেমটাকে ধরে নিতে হবে যে ওইটা একটা সিস্টেমের মধ্যে একটা অ্যাডভান্টেজ আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, যে কোনো ভুল উত্তরের জন্য আপনাদের কোনো ডিডাকশন হয় না আমি যতটা জানি। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যতগুলো কোশ্চেন থাকবে সেগুলো কারেক্ট আনসারের চেষ্টা তো অফকোর্স করবেন,
অন্যুন আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসলে যেটা একেবারেই অ্যাবসলিউটলি আপনি কনফিডেন্টলি উত্তর দিয়েছেন সেটা তো হলোই, আর যেটা হতে পারে একটু ডাউট আছে, বাট স্টিল ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যাট লিস্ট ওয়ান সুইটেবল আনসার, হয়ে গেলে তো আপনি ফেভারেবল মার্ক পেয়ে গেলেন। সো আমি আর কথা বাড়াতে চাই না, অনেকক্ষণ ধরে আপনারা কানেক্টেড ছিলেন। পরীক্ষা বোধহয় আফজাল সাহেব 2 তারিখে শুরু হচ্ছে না? 2 তারিখে থেকে শুরু হচ্ছে। আপনাদের জন্য শুধুমাত্র উইকেন্ড অর্থাৎ শুক্রবারটা থাকলো, সবার জন্য শুভেচ্ছা থাকলো। আপনারা বাসায় যান, রেস্ট নেন, বাসায় অনেকেই হয়তো বাসা থেকে করেছেন, রেস্ট নেন, আবার রাত্রে একটু আপনাদের ম্যানুয়ালটা খুলেন, আমাদের ক্লাস টিচাররা যেভাবে গাইড করেছেন সেটা একটু দেখেন। কোনো প্রশ্নের কনফিউশন থাকলে বন্ধুরা একজন আরেকজনকে কানেক্ট করে আপনারা একটু আছে না আপনার অ্যান্টিসিপেটেড কিছু প্রশ্ন নিয়ে যদি আপনারা কথা বলতে চান, যার উত্তরগুলো নিয়ে কনফিউশন থাকলে আপনারা পারস্পরিক আলাপ আলোচনা করে ঠিক করেন। কারণ আপনারা শুধু, আমি শুরুতেই যখন ওপেনিং ইয়েতে বলছিলাম যে আপনারা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পথে পা বাড়িয়েছেন, এবং যেটা মানে একেবারেই আপনি যেদিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যাবেন, as if this will give you one global certificate. So এরকম একটা স্বপ্নের রাস্তায় অবশ্যই আপনাকে এই অর্জনটা একটু কষ্ট করেই নিতে হবে। হাউএভার এই লেভেলটা যথেষ্ট স্বাচ্ছন্দ্যেই ক্রস করতে পারার মতো সুযোগ আছে। এটা পরে আর একটু ডিফিকাল্টি আসবে, যেটা হয় আপনি যে কোনো কম্পিটিশনে গেলেই দেখবেন যে প্রথম দিকে আপনি একটু মানে কিছুটা কমফোর্টেবল এনভায়রনমেন্টে আছেন, যখনই আপনি কমফোর্টেবল লাইনটা ক্রস করবেন আপনাকে আরেকটু হার্ডার লাইন যাবে, আরেকটু হার্ডার, দেন ফাইনালি পার দ্য হার্ডেস্ট অ্যান্ড দেন ইউ কোয়ালিফাই। সো সেই জিনিসগুলো আছে। আবার যেহেতু এখানে একটা রিজনেবল সুযোগ আছে, এটাকে আপনি পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে এই লাইনটা কুইকেস্ট পসিবল টাইমের মধ্যে কমপ্লিট করবেন। তারপরে দেখবেন যে ইনশাল্লাহ একটা কনফিডেন্স বিল্ড হয়ে গেলে আপনি বাকিগুলো শেষ করতে পারবেন। সবার জন্য দোয়া থাকলো। আপনারা ঘরে ফিরে যার মতো প্রস্তুতি নিয়ে শনিবার আপনাদের পরীক্ষার হলে আপনারা প্রবেশ করবেন। আমি আর কথা বাড়াতে চাই না, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আপনাকেও ধন্যবাদ। যারা যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।